রিয়া, তুমি দেখেছো রাইসার রুচি কতটা নিচে নেমেছে? সামান্য একটা কাজের লোকের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি বলছো এসব? ঠিকই বলেছি। আর রিফাত, তোমার মন এতটা ছোট কেন? এর মতো ফকিরের সাথে বন্ধুত্ব করো? তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। ছি, ছি, রিফাত, ছি। রাসেল প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে এনেছে। বিনিময়ে সে কি পেল? চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশ যাবার 3 বছর পরে আমি বিদেশে আসি। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময় দেখেছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহারও করেনি। আমরা একটু অসুস্থ হলেই বসে থেকেছি, আরও জ্বর গায়েও কাজ করেছে, শুধুমাত্র তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়েও আমাদের মতো প্রবাসীদের কাছে বলেছ সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর তোমাদের সেই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসী আলু ভর্তার সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েও বাবা মায়ের কাছে হাসি মুখে মুখে বলেছি আজকে মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেলাম, তবুও তোমার হাতের মতো স্বাদ পাইনি। হ্যাঁ, জীবনের অর্ধেকের বেশি সময় বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয়। আর তারপর রাসেলের মতো হাজারো প্রবাসীর জীবনে দাগ লেগে যায় বাড়ির কাজের লোকের পরিচয়ে। আরে ভাই, আমি আপনি যেই কোম্পানির সামান্য দেখাশোনার দায়িত্ব পেয়ে নিজেদের এত বড় মনে করি, সেখানে সেই কোম্পানির সিইওকেই এইভাবে অপমান করতে পিছু পা হয় না আপনার। যে ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারে টপ পজিশনে আছে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ, চমৎকার! এখন এই কাজের লোকটাই তার পকেটের কলমটা বের করলে আপনার তো একেবারে গরম শেষ। তাই বলি কি, মানুষকে মানুষ মনে করতে শিখুন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে যদি ধনী বানিয়েই আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনের সময় কাজের লোক পেতেন কোথাও? তারা আছে বলেই বাড়িতে থেকে পায়ের ওপর পা তুলে আরাম করতে পারছেন, আপনারা খেতে পারছেন। এই কারণেই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আপনাদের মতো সমাজের নিচু মনের মানুষগুলো কখনো বুঝবেন না সেটা। আপনারা তো মানুষকে না জেনে, না চিনে আর না বুঝেই যাচাই করতে লেগে পড়েন। আসলে কি জানেন তো, আপনাদের মতো অশিক্ষিত মনের মানুষদের এসব কথা বলাটাও বৃথা। আপনারা হলেন বহুরূপী। সত্যি রে ভাই, আজকের এই দুনিয়ায় গরিব মানুষের দাম কেউ দেয় না। যাদের ছাড়া নারীরা অচল তাদেরকেই শোষণ করে, অপমান করতে ব্যস্ত হয়ে পড়ে এরা যেখানে সেখানে। ধনী হয়েও নিজেদেরকে পরিচয় দেয় মূর্খের মতন। শিক্ষিত মানুষ আসলেই মূর্খ, তার আরেকবার প্রমাণ করলো এই গল্প। উপরের কথাগুলো ভীষণ রাগ এবং ক্ষোভ নিয়ে প্রকাশ করলো রিফাত, আমাদের গল্পের নায়কের প্রাণপ্রিয় বন্ধু। দিনের পর দিন নিজের বন্ধুর অপমান আর মেনে নিতে পারছিল না বলেই শেষমেশ মুখের উপর এতগুলো জবাব দিতে বাধ্য হলো সে। আসলে ঘটনা কি হয়েছিল তা জানার জন্যই আপনারা অপেক্ষা করছেন, তাই তো? আরে সেটা তো আপনাদের জানাবই, তবে তা জানার জন্য আপনাদের ঘটনার একদম শুরুটা জানতে হবে, তাই না? চলুন তাহলে আর বেশি দেরি না করে একেবারে গল্পের প্রথমে ফিরে যাই। আপনারা কিন্তু পুরো গল্পটা মন দিয়ে শুনবেন, কোথাও যাবেন না যেন, কেমন? আমাদের জীবনে সময় বড় মূল্যবান এক সম্পদ, তা সে খারাপ হোক বা ভালো। জীবনে খারাপ সময়গুলো থেকে যেমন আমরা সঠিক শিক্ষা পাই, অন্যদিকে ভালো সময়গুলো থেকেও আমরা পাই ক্ষণিকের আনন্দ অথবা মুহূর্তের সুখ।
তবে দুটো সময় কিন্তু আমাদের মনের পরিচয়ের অধ্যায়ের কোনো এক পৃষ্ঠায় দাগ কেটে যায় আজীবন, তাই না বলুন? আমাদের প্রত্যেকের জীবনে তো এই দুই ধরনের সময় আসে আর যায়, তাই না? তার মধ্যে সব থেকে কোন সময়টা আমরা আমাদের জীবন থেকে বাদ দিতে চাই বলুন তো? খারাপ সময়গুলো, কি তাই তো? কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের জীবনে যে ভালো সময়গুলো আমরা অতিবাহিত করি বা করছি, তার পেছনে কার গুরুত্ব বেশি? এই খারাপ সময়গুলোর গুরুত্বই তো বেশি, তাই না? এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আসলে ওপরওয়ালা আমাদের খারাপ সময় এনে পরীক্ষা করে আদেও আমরা ভালো সময় পাওয়ার জন্য যোগ্য কিনা। আর ঠিক এরকমভাবেই উনি পরীক্ষা নিয়েছিলেন আমাদের আজকের গল্পের নায়ক রাসেলের উপর। রাসেলের জীবনের সময়টাও ভীষণ খারাপ। এই মুহূর্তে পরিবারের পরিজন সবাই তাকে পর করে দিয়েছে। যার কাছে কিনা পরিবারই ছিল সবকিছু, আজ সেই পরিবারই তার কাছে অচেনা। এবার হয়তো আপনাদের খুব জানতে ইচ্ছে করছে যে আসলে কি হয়েছিল রাসেলের সাথে, তাই তো? চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক রাসেলের জীবনের অধ্যায়গুলো। ফিরে যাই 8 বছর আগে। 8 বছর আগে। রাসেল, তোকে আর পড়াশোনা করার দরকার নেই। যা পড়েছিস এই অনেক। আমি আর তোকে পড়াশোনা করাতে পারবো না। এবার তোকে কিছু একটা করতে হবে। কিন্তু কেন বাবা? আমি তো আরো পড়াশোনা করতে চাই। সবেমাত্র কলেজে ভর্তি হলাম, এখনো আরো অনেক দূর এগোতে হবে আমায়। আর তুমি বলছো পড়াশোনা ছেড়ে দিতে? কেন বাবা? তুমি তো একদিন আমার রেজাল্ট দেখে বলেছিলে যে আমি যতদূর পড়তে চাই তুমি আমাকে পড়াবে। তাহলে এখন কেন এমন কথা বলছো বাবা? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু কেউ কি আর সাধে এমন কথা বলে বাবা? তুই আমার বড় ছেলে, আর কেউ না বুঝুক, তুই তো বাবার কষ্টটা বুঝিস। বল, গত 1 বছর ধরে আমার ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। কোনো রকমে দিন পাত হচ্ছে আমাদের। তারপরেও তোদের 3 ভাই বোনের অভাব মেটানোর চেষ্টা করে গেছি এতদিন, বুঝতে দেইনি কিছুই। কিন্তু এই 2 মাস ধরে সংসারের অবস্থা এখন নুন আনতে পান্তা ফুরায়। তোর মা বেশিরভাগ সময় নিজে না খেয়ে আমাদের খাইয়ে পেট থাকতেন। ছোট ভাই আর বোনটার পড়াশোনার খরচ, টিউশন সহ সংসারে বাকি যাবতীয় খরচ মেটানো আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়েছে বাবা। তুই আমার বড় ছেলে, এখন তুই যদি বাবার এই অবস্থায় পাশে না দাঁড়াস, তাহলে এবার আমাদের ঘর বাড়ি বেচে দিয়ে যে পথে বসতে হবে বাবা। এই বলে রাসেলের বাবা নূর হোসেন সাহেব কান্নায় ভেঙে পড়লেন। রাসেল খুব অসহায় হয়ে বাবার কথাগুলো শুনছিল এতক্ষণ। হ্যাঁ, ওর বাবা ঠিকই বলেছে। গত 1 বছর ধরে ওদের ব্যবসায় মন্দা দেখা দেওয়াতে সংসার চালানো ওর বাবার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। তারপরেও মাঝে মধ্যে রাসেল ওর বাবার কাজে সাহায্য করত, এমনকি টিউশনি পড়িয়েও যতটুকু পারত সংসারে সাহায্য করত। ওর বাবা রাসেলকে বলতো যতই কষ্ট আসুক পড়াশোনা কখনো বন্ধ করবে না, কারণ রাসেল পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু এবার বোধহয় আর শেষ রক্ষা হলো না। সংসারের এই কষ্টের কারণে এবার হয়তো রাসেলকে তার পড়াশোনাটাও বাদ দিতে হবে এবং তাকে একটা চাকরি খুঁজতে হবে। কিন্তু তাও যদি কলেজটুকু পাশ হয়ে যেত, তাও একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারত। কিন্তু রাসেল তো সবে কলেজে ভর্তি হয়েছে। এই সিচুয়েশনে ভালো জব কই বা পাবে বা কেই বা দিবে এই ব্যস্ত শহরে? যাই হোক, এত কিছু প্রশ্ন মাথায় রেখে আর চোখের সামনে বারবার একই কষ্ট সহ্য করতে না পেরে রাসেল তার বাবাকে বলেই উঠল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি যেটা বলছো সেটাই হবে। তোমাকে আর এই নিয়ে কোনো চাপ নিতে হবে না, আমি সবটা সামলে নেব। এরপর কেটে যায় আরো 2 মাস। এই 2 মাসে রাসেলের পড়াশোনা বাদ দিয়ে টিউশন পড়ানোর পাশাপাশি জবের জন্য সর্বক্ষণ চেষ্টা করে গেছে। কিন্তু না, ভালো জব তো পাওয়াই গেল না, উল্টো পরিস্থিতি খারাপ হতে লাগলো। রাসেলের বাবার সবজির ব্যবসা বন্ধ করে দিতে হলো। ঘরের আসবাবপত্র যা ছিল একটা একটা করে বেচে দিতে হচ্ছে। অবস্থা খুবই শোচনীয় দেখে একদিন রাসেলের বাবা রাসেলকে বলে, বাবা রাসেল, এভাবে আর হবে না। এরকম চলতে থাকলে আর কিছুদিন পর আমাদের সবাইকে পথে বসতে হবে বাবা।
তার চেয়ে বরং এক কাজ কর, তুই বিদেশে চলে যা। তোর মামার সাথে কথা হয়েছে, ওর খুব কাছের এক বন্ধু আছে, সে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু বাবা, বিদেশ যেতে তো অনেকগুলো টাকা লাগবে, সেসব তুমি পাবে কোথায়? আর তাছাড়া ওখানে গিয়ে আমি থাকবো কোথায়, কি কাজ করব? টাকার চিন্তা করতে হবে না, ওই ব্যবস্থা হয়ে যাবে। আর ওখানে তোর মামার বন্ধুর এক দুঃসম্পর্কের ভাই থাকে, তাকে উনি সবটা জানিয়ে দেবেন। তারপর আশা করি তোর থাকা খাওয়ার কাজের একটা গতি ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, আর কোনো চিন্তা কিন্তু না বাবা, তুই বিদেশে চলে যা, এতে করে আমাদের সবার জন্য ভালো হবে। আশা করি তুই বিদেশে গেলে আমাদের এই ভাঙা সংসারটা আবার সোনার সংসারে পরিণত হবে। আর দেরি করিস না। এতক্ষণ পাশে দাঁড়িয়ে চুপচাপ ওদের কথা শুনছিল রাসেলের মা ফারিদা। স্বামীর সাথে সাথে এবার সেও ছেলেকে বলে উঠলেন, আর কিছু ভাবিস না বাবা, তোর বোন ভাই এদের মুখের দিকে একবার তাকা, ওদের কথাটা একবার ভাব, ওদের দিকে চেয়ে অন্তত আর না করিস না। মায়ের এমন দুঃখ ভরা কণ্ঠ শুনে কি কোনো ছেলে ঠিক থাকতে পারে বলুন? তাই রাসেলেরও মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিল, না না, সংসারের এই কষ্ট, এই অভাব আর সহ্য হচ্ছে না। মা বাবার কষ্ট যে আমি মেনে নিতে পারছি না। আজ অর্থ কষ্টের জন্য আমি আমার পড়াশোনাকে বিসর্জন দিয়েছি, কিন্তু আমি চাই না আমার ভাই বোন আমার মতো একই পরিস্থিতিতে পড়ুক। তার চেয়ে বরং মা বাবা যা চায় সেটা করাই ভালো হবে। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে রাসেল ওর বাবা মাকে বলল, বাবা মা, আমি রাজি, আমি বিদেশে যাব বাবা, তুমি সব ব্যবস্থা করো। এরপর রাসেলের বাবা 15 দিনের মধ্যেই সব ব্যবস্থা করে রাসেলকে কুয়েত পাঠিয়ে দেয়। রাসেলের জমানো টিউশনের কিছু টাকা সে তার মাকে দিয়ে যায়, যা দিয়ে 1 মাস টেনে টুনে ওদের সংসার চলে যায়। আর তারপর প্রায় কুয়েতে যাওয়ার 1 মাস পর থেকে রাসেল বাড়িতে প্রতি মাসে টাকা পাঠানো শুরু করে। কিন্তু রাসেল ওখানে কিভাবে কাজ করে টাকা পাঠায় সেটা বাড়িতে কেউই জানে না, প্রয়োজনও মনে করেনি একবারও। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় প্রায় 8টা বছর। 8 বছর পর সবে মাত্র বিদেশ থেকে আসা ছেলে রাসেলের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবেই বা না কেন বলুন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে যদি এত কষ্ট পায়, তাহলে কি চোখের পানি না এসে পারে? একটু আগেই রাসেল 8 বছর পরে কুয়েত থেকে বাংলাদেশে আসে, তার উপর আবার বাড়ির কাউকেই কিছু না বলে এসেছে এই বাড়িতে। রাসেল বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে আছে বাড়িটার দিকে, তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। রাসেল উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবে, 8 বছর হলো আমি দেশের বাইরে গেছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবা ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে। ইস, দেখেই আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভেতরে গিয়ে, তাহলেই বুঝতে পারবো। রাসেল গুটি গুটি পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ির ভেতরটা আরো সুন্দর করে সাজানো। সামনেই দেখতে পায় ওর মা বাবা, ছোট ভাই আর একটা মেয়ে বধূ বেশে সেজে দাঁড়িয়ে আছে। আর এই বধূ সাজে থাকা মেয়েটি হলো রাসেলের একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়ার যখন 7 বছর বয়স তখন রাসেল কুয়েতে চলে যায়, তারপরে কখনো দেখেনি, তাই আজকে চিনতে পারলো না। রাসেল ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো বলনি। রাসেলের মা রাসেলকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে। সাথে সাথে ওর বাবা, ছোট ভাইও চলে আসে। রাসেলকে উদ্দেশ্য করে ওর মা বাবা বলে, রাসেল, তুই যে দেশে আসলি, কই একটা বারের জন্য তো আমাদের বললি না, আর হঠাৎ করে চলে আসলি কেন? হ্যাঁ রাসেল, তোর মা তো ঠিকই বলেছে, তুই হঠাৎ করেই চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকার ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করেই আসছি। বাবা মা, আমি চাইছিলাম
তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে চলে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে তুই দেখতে ভালোই আছিস, তাহলে তোর কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সেটা তোর মায়ের কাছে দিয়ে দে। বাবা, তুই তাহলে আর কয়দিন পর ফিরে যাবি? আর ওই সোনা দানা যা এনেছিস সেসব আমাদের কাছে দে। রাসেলের চোখে পানি। কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। রাসেল ওর মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর ভাই রাশেদ বলে ওঠে, ভাইয়া, তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটা আমাকে দে। আমার এটা খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। রাসেল হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নিয়ে নেয়। আসলে রাসেল এই আইফোন আর ঘড়িটা ওর ছোট ভাইয়ের জন্যই এনেছিল, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারল না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেঁসে গেছি, যেটা ছোটানোর জন্য আমার 15 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো টাকা নেই, কেননা সব টাকাই তো আমি মাসে মাসে তোমাদের দিয়ে দিয়েছি। রাসেলের মুখে এমন কথা শুনে সবার মলিন মুখটা যেন কালো অন্ধকারের চাঁদে ঢেকে যায়। রাসেলের বাবা রাসেলকে বলে, দেখ বাবা, তুই যেই টাকা দিয়েছিস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনে ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তোর ছোট বোন রিয়ার বিয়েতেই শেষ। তাহলে আর কি করার, সেই জমির কিছু অংশ না হয় বেচে দাও, আমার তো টাকা লাগবেই। দেখ বাবা, তুই এসব বলিস না। তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা, ওরা কি তোর জন্য বিক্রি করবে নাকি? পাগলের মতো কথা বলিস। টাকা কামালাম দেশের বাইরে পড়ে থেকে আমি, আর সেই টাকা দিয়ে সবকিছু করলো ভাই বোন। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2 শার্ট 2 প্যান্ট দিয়ে চালিয়ে নেই অগণিত দিন, মাসের পর মাস, তবুও নতুন কিছুই কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে। ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরে নামাজ পড়ে আসি। জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজটা পড়েই আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য, কেননা এই মাসে বাড়িতে 50,000 দিয়েছি তো। বাড়ি থেকে বলে সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা, আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সেই আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশ থেকে টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামাই বন্ধ করে আমার মতো দেশে আসে তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশের সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলাটা সহ্য করার ক্ষমতা আমার মতো প্রবাসীদের থাকে না। দেখ ভাইয়া, এইসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না। তোকে বাবাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে, তাহলে সব টাকা তো এখন আমাদের হলো, তাই না? হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে, তোকে বিদেশে যাওয়ার সময় টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 8 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ ব্যাংক থেকেও যদি লোন নেওয়া যায় তবু তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না। আর তোমাদের 8 লাখ টাকার বদলে 80 লাখ টাকার বেশি টাকা আমি বাড়িতে পাঠিয়েছি, তাহলে এখন সব টাকাই
তোমাদের বলে দাবি করছো? দেখ ভাইয়া, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিয়েছিস না দিয়েছিস সেটার হিসাবও করতে আমি চাই না। আমার কথা একটাই, আমি একটা কানা করিও দিতে পারবো না। রাসেল, তুই বাড়িতে এসেছিস, এক মুঠ খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ের দিনে কোনো ঝামেলা দেখতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে। আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধু তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এ বাড়িতে থাকতে দিও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসছিস সেটা আগে বললেও হয়তো টিনের একটা ঘর বানিয়ে দিতে পারতাম, কিন্তু এখন সেটাও সম্ভব না। রাসেল কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে রাসেলকে এসে জড়িয়ে ধরে। কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করে দিয়েছে। ভাইয়া, কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমি সবকিছুর বাইরে থেকে শুনেছি তোমার যা টাকা লাগবে আমার অংশ সবকিছু বিক্রি করে নিয়ে নাও, সবকিছুই তোমার, আমার এসবের দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। এই নে, তোর জন্য তো তেমন কিছু আনতে পারিনি, এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়িঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো, এইসবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিয়েছে, আর বাবা মা ভাইয়াও অনেক দিয়েছে। সবাই দিয়েছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছিস, তাই না? আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পরে নিচ্ছি। তুমি এমন ভাববে তাহলে কি আমি বলতাম বলো? রাসেল অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। রাসেল আবার ওর বাবা মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? রাসেলের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথাই নেই, একদম চুপ করে আছে। সেটা দেখে রাসেল নিজেই বলে, বাবা, ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরেই চলে যাব, তারপর তোমাদের কখনো বাবা মা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইব না। আর সমস্যা নেই, আমি যেই কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে আসে। স্টোর রুমে কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। রাসেল কখনো ভাবেনি এমন একটা দিন ওর জীবনে আসবে। হায়রে প্রবাসী, জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয়। পরিবারের সুখের কথা ভেবে নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবু আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা বাইরের দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তারা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকরা সেটা ভাবে না। তাদের তো টাকার দরকার, ছেলের সুখ না। হয়তো বলবে, বাবা আরো 2টা বছর থাকলে আরো একটু উন্নতি হবে আমাদের। 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতর জমে থাকা কষ্টটা জমিয়ে রেখে দেয়। 15-20 বছর পর দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে, তখন একটাই কথা সামনে আসে, ছেলেটার টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি। আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। ভাইরে, এটা গল্পের মতন মনে হলেও এটাই বাস্তব। প্রবাস জীবন কতটা কষ্টে সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের, যারা নিজের জন্য না ভেবে পরিবারের জন্য ভাবে। রাসেল একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে গায়ে দিয়ে বাড়ির ভেতরে আসে। অনেক মানুষের আনাগোনা, কিন্তু কেউ রাসেলের খোঁজ নেয় না। রাসেলের কষ্ট মনে সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে এগোতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একে মেয়ে বললে ভুল হবে, কেননা এ যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক পরী, আর সেই মেয়েটি রাসেলের উপরেই পড়ে আছে। এ তো মেয়ে না, যেন আসমান চাঁদ রাসেলের বুকে
শুয়ে আছে। রাসেল এক ধ্যানে তাকিয়ে আছে চাঁদপুরীর দিকে, আর মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে রাসেলের উপর থেকে উঠে দাঁড়ায়। রাসেল মাটি থেকে উঠে দাঁড়ায় এবং রাসেলের গালে কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দেয় আর চিল্লানি দিয়ে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো একটা রেপ কেসের আসামি হয়ে জেল খেটে মাত্র বাইরে এসেছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা লাগার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আমার সামনে আর না দেখি। গা থেকে মনে হয় বিচ্ছিরি গন্ধ আসছে, ছি। আসলেই রাইসা ঠিকই বলেছে, কেননা রাসেলের চুলগুলো বড় বড় হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতনই লাগছে। তাহলে জেল খাটা আসামি তো বলবেই, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিতেই যেন অনেকেই ব্যস্ত। রাসেল তো নিচের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথা থেকে যেন রাসেলের বাবা এসে বলে, মামুনি, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক, আজকেই এসেছে, তাই তোমাকে চিনতে পারিনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না পড়ে, বলে দেবেন। আচ্ছা মামুনি, আমি ওকে বলে দেব। তুমি তোমার কাজে যাও। রাইসা রাগ দেখে হনহন করে স্থান ত্যাগ করে। এইদিকে রাসেল ওর বাবার কথা শুনে অবাক হয়, এক ধ্যানে ওর বাবার দিকে তাকিয়ে থাকে। রাসেলের চোখে পানি টলমল করছে, এই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করছিস জানিস? রাইসা হলো রিয়ার হাজবেন্ড, কাজিন। আর সবচেয়ে বড় কথা, রাইসার বাবার অনেক পাওয়ার। ওদের এই দেশ বিদেশে অনেক ফ্যাক্টরি আছে, যেটার 50% অধিকার হলো রাইসার। বাবা, শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে মেরে ফেলেও এখন কাজের লোক বানিয়ে দিলে। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে মরে পড়ে থাকাটাই ভালো ছিল। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায় বাড়ির ছাদে। বাড়ি ভর্তি মানুষের সামনে কাজের লোক বলছে, আর সেটাতে খারাপ না লেগে কি থাকতে পারে বলুন? রাসেল এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে রাইসা। রাসেল অনবরত চোখের পানি মুছেই যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়ালই নেই। এইদিকে রিয়া ঘটনাটা দেখে চোখের পানি যেন কিছুতেই ধরে রাখতে পারছে না। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে? এই খ্যাতের বাচ্চা মনে হয় আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখেনি, তাহলে এরকম তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলাপোকার জুস খাইয়ে ছাড়বো। রাইসা এসব ভাবছে আর রাগে ফুঁসছে। এইদিকে রাসেল রাইসাকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। রাসেলের এমন কাণ্ড দেখে রাইসা আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার? ওই তো আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করব, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে কি এমন না করলে পারতে না? সবার সামনে কিভাবে অপমান করতে হতো? আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে নাকি? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত। এভাবে বেহায়ার মতন আমাদের বাড়িতে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি ওকে তাকে এভাবে অপমান করছো? এইদিকে ওর বাবার বলা সব কথাগুলো রাসেল পিছনে দাঁড়িয়ে শোনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষেরা আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মন টানছে না। তবুও চলে যাব। রিয়ার বিয়েটা হোক, আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে আমার স্বামীর বাড়িতে যাবে, সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তুই এইটুকুই বলেছিস, এতেই আমি অনেক খুশি। নিজের বাড়িতেই জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের ছেলে। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফিন এই দেশের নামকরা কোম্পানি RK ফেব্রিক অ্যান্ড ফিনিশিং টেক্সটাইলের GM। ও, খুব ভালো। তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় থাকতে দাও, তারপরেই চলে যাব। রাসেলের বাবা কোনো কথাই বলছে না।
ওইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। রাসেল রুমে শুয়ে আছে, খুব ক্ষুধা লাগছে, তবুও কেউ খেতে বলেনি। এইদিকে রাসেল খুব করে পানি পিপাসা পেয়েছে, কিন্তু রাইসা কাউকে পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে রাসেলের রুমেই চলে আসে। আহা হা 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 হা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমনভাবে শুয়ে আছিস যেন বাড়ির মালিক তুই নিজেই। রাইসার কথা শুনে রাসেল তাড়াতাড়ি উঠে বসে আর নরম সুরে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি এখানে একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথা শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা লেগেছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। আপনি একটু দাঁড়িয়ে থাকুন কেমন? রাসেল কথাটা বলেই পানি আনার জন্য যায়, কিন্তু বাইরে এসেই বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথা থেকে নেবে আর পানির সাপ্লাই বা কোথায়? কেননা রাসেল তো কিছুই জানে না, তাই বাইরে দাঁড়িয়ে থেকে কাউকে জিজ্ঞাসা করে, কিন্তু কপাল খারাপ কেউ ওর সামনে পড়ে না। এইদিকে রাসেলের দেরি দেখে রাইসা রাগ নিয়ে বাইরে আসে, আর বাইরে এসেই দেখে রাসেল দাঁড়িয়ে আছে খালি হাতে। রাইসা সহ্য করতে না পেরে পেছন থেকে সামনে এসে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর বাড়ির চাকর হয়ে তুই কি না আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম হয়েছে কি, রাসেলের পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পিছন থেকে বলে ওঠে, মামুনি, এই ছেলেটা তোমার সাথে আর কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নেব। দেখুন না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। রাইসার কথা শুনে ওর বাবা রাসেলের গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাইসার থাপ্পড়ে হয়তো রাসেলের কষ্ট হয়নি, কিন্তু এখনকার থাপ্পড় রাসেলের কলিজা যেন পুড়ে যাচ্ছে। রাসেলের বাবা রাগে কটমট করতে করতে বলে, তোকে রাইসা পানি আনতে বলেছে, আর তুই পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানির সাপ্লাই কোথায় জানি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। এই, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন না দেখতে পাই। কথাটা বলেই রাসেলের বাবা চলে যায়, আর রাসেল অবাক হয়ে তাকিয়ে আছে। রাসেল কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে এসে ব্যাগ নিয়ে বাইরে আসে। ওর বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার বাবা মা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলে হয়তো এতটা কষ্ট আমাকে পেতে হতো না। ভালো থাকবেন সবাই। কি ব্যাপার, ছেলেটা সত্যি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। না, এই ছেলেকে তো কাজের লোক মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। রাইসা এইসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলেই গেছে। না, ঠিক সেটা না, আমি এত কথা বলেছি অথচ কিছুই বলেনি, আর তোমার বাবা চলে যেতে বললেই কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলেই এই বাড়ির কাজের লোক? উনি এই বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার জন্মদাত্রী মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে রাইসার যেন হুঁশ উড়ে যায়। রাইসা অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞেস করে, কি বলছো ভাবি? রাসেল তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বললো? জানি না, সবার ইচ্ছে হয়েছে তাই বলছে। তোমার ইচ্ছে হলে কাজের লোক না বলে ভাজে ছেলেও বলতে পারো, কেননা ভাইয়া তো তোমার সাথে বাজে ব্যবহার করেছে। রাইসা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাইসাকে খুব করে ভাবাচ্ছে, কেন রাসেলকে বাড়ির সবাই এভাবে কাজের লোক বলে পরিচয় দিল। এভাবেই দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এইদিকে রাসেল ঢাকায় সে একটা বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকে, কেননা ওকে গরিবের কষ্টটাই বুঝতে হবে। রাসেলের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। কিছু সময় পর খাবার চলে আসে। রাসেল তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। রাসেল ইচ্ছে করলে ওর বাড়িতে উঠতে পারত, কিন্তু উঠেনি। রাসেল তো ওর পরিবারের কাছে ফকির,
তাই কিছুদিন এমনভাবেই থাকবে। রাসেল কাউকেই বুঝতে দেবে না যে ও আসলে আরেক কোম্পানির সিইও। রাসেল বিছানায় শুয়ে আছে, অমনি ওর ফোনে একটা কল আসে। কলটা করছে ওর বন্ধু রিফাত। হ্যাঁ রিফাত, বল কেন ফোন দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকেই ভুলেই গেছিস তাই না? আমার সাথে তো একটু কথাও বললি না। কি আর বলবো রে ভাই, যার মনে কষ্ট থাকে সেই তো কষ্টের ব্যথাটা বোঝে। হ্যাঁ, কি হয়েছে তোর? একটু খোলসা করে বল তো, আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। রাসেল তারপরে রিফাতের জোরাজুরিতে ওর সাথে ঘটে যাওয়া সব কথাই খুলে বলে। রিফাত ঘটনাটা শুনে কান্না করে দেয় আর বলে, বন্ধু, তোকে বাংলাদেশে থাকতে হবে না, আজকেই প্লেন নিয়ে চলে আয়। আর এই রাইসার বাচ্চারে তো দেখে নিমু। ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্টের ডিল আছে না, সেটা দেব না। না রে বন্ধু, আমি কারোর সাথে মনোমালিন্য করতে চাই না। আর তাছাড়া মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেয়ের বাবা তো আর করেনি, তাই না? বুঝতে পেরেছি, ওই মেয়ের তোমার মনে ধরছে, তোমার মনটা কেড়ে নিয়েছে, তাই তো এই কথাটা তুই বলছিস? আমার মনে ধরলে কি হবে, সে তো আমাকে জেল কাটা আসামি বলেছে। আরে বলবো না কেন? 3 মাস ধরে চুলদাড়ি না কেটে যত্ন করে বড় করে পাগল সেজেছিস, তাহলে জেল খাটা আসামি তো বলবেই। তোকে দেখতেই তো ভূতের মতো লাগে। এভাবেই দুই বন্ধু আরো অনেক কথা বলে ফোন কেটে দেয়। আপনাদের মনে এখন অবশ্যই প্রশ্ন আসছে, রাসেল আসলে কে আর রিফাতই বা কে, তাই না? তাহলে শুনুন, রাসেল হলো আরকে কোম্পানির সিইও, সেটা শুনেছেন, আর টপ ধনীদের মাঝে একজন। রিফাত রাসেলের কোম্পানি দেখাশোনা করে, বলতে পারেন ম্যানেজার। রাসেল রাতে ঘুমিয়ে পড়ে। সকালে পাখির কিচিরমিচির গান শুনে ঘুম ভেঙে যায় তার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয় নাস্তা করার জন্য। রাসেল মেন রাস্তার ধারে টং দোকানে বসে একটা কেক বিস্কুট আর সাথে 1 কাপ চা নিয়ে মজা করে খাচ্ছে। কতদিন হলো এমনভাবে খায় না সে। ওইদিকে রাইসা আর ওর চাচার বোন মিম একটা কাজে সকাল সকাল ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। রাসেলকে দেখেই গাড়ি থামিয়ে বলে, মিমাপু দেখো, ওই যে টং দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে মনের আনন্দে খাচ্ছে, ওইটা রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতেই কেমন লাগছে, ছি। আরে আমি কালকে কত অত্যাচার করেছি ওর উপরে, কিছুই বলেনি। আর সব থেকে আজব বিষয় হলো, ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে। আর আমাদের কাছে তো বলেছে তাদের 1 ছেলে 1 মেয়ে। আমার মনে হয় একটা কাহিনী আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যে কাজে যাচ্ছি সেই কাজে চল। ওকে দেখেই বোঝা যায় যে ও একটা কাজের লোক। চল। এইসব ভেবে আমাদের কোনো কাজ নেই, তবে একটা জিনিস কিন্তু দেখার আছে। রাসেল অনেক কিউট, জানি না অমন পাগলের মতো হয়ে কেন থাকে। বুঝি মনে মনে ঠিকই পছন্দ করিস আর সামনে বকাবকি করে গালের নকশা পাল্টাস। তোর বয়ফ্রেন্ড তো অনেক বড় লোক, এমন তো করবারই। আচ্ছা চল, যা হবার তা পরে দেখে নিব, আগে তো কাজটা করে আসি। তারপর রাইসা আর মিম গাড়ি নিয়ে চলে যায়। আসলে রাসেলের বন্ধু রিফাত হলো মিমের বয়ফ্রেন্ড, আর রাসেল মিমকে দেখেছে ফটোতে, কিন্তু রাসেলকে মিম দেখেনি। ওইদিকে রাসেল বাসায় চলে আসে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাই ওর বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। বাবা, মা, আমি তোমাদেরকে বসিয়ে বসিয়ে আর খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। কি বলিস এসব? আমরা তোর কথা ভাবি, আর আমাদের সাথে তুই এমন করছিস? তোমরা আমার বড় ভাইয়ের সাথে এমন করলে, আর সেই তোমরাই আমার সাথে এমনটা করবে না, তার কি গ্যারান্টি আছে বলো দেখি? তোমরা চলে যাও এখান থেকে, তোমাদের জায়গা আমার বাড়িতে নেই। রাসেলের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তার যে কিছুই বলার নেই। এটা যে তাদের রাসেলের সাথে করা পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। রাসেলের মা, চলো
আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এখানে থাকলে কষ্টে অত্যাচারে শেষ করে দেবে। আমাদের রাসেলের সাথে যা করেছি সেটার তুলনায় এটা তো কিছুই না। একদম ঠিক বলেছ। আমরা রাসেলকে ঠগিয়ে ওকে বড় করেছিলাম, আজকে সেই প্রতিদান পেলাম। রিয়া দরজায় দাঁড়িয়ে সব কিছুই শুনছিল আর ভেতরে আস্তে আস্তে বলে, একেই বলে আল্লাহর লীলা খেলা, বোঝা বড় দায়। সেদিন তো ভাইয়ার সঙ্গ দিয়ে ভাইয়ার সাথে যা নয় তাই ব্যবহার করেছো, আজকে কান্না করছো কেন? তোমাদের চোখের জলে তো মানায় না। ভাইয়া কত করে, একটা মুহূর্ত শুধু আমার বিয়ে দেখার জন্য এই বাড়িতে থাকতে চেয়েছিল, সেটাও ভাইয়ার কপালে জোটেনি। রিয়া, এভাবে বলিস না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা কষ্ট তো আরো পাবে, এটা তো মাত্র শুরু। যে ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়ে তোমাদের খুশি করেছে, সেই ছেলের মুখে একদিন চিলতে হাসির পরিবর্তে দিয়েছো তোমরা কষ্ট। তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো কখনো তোমাদের ক্ষমা করবে না। ভাইয়া তো দূরেই থাকলো। আর ভাইয়া, তুমি এতটা নিচ কবে থেকে হয়েছো? তুমি তো আগে এমন ছিলে না। বোন রে, পরিস্থিতি মানুষকে বদলিয়ে দেয়, আমিও সেভাবেই বদলে গেছি। ভাইয়া, পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, সেই সন্তান কখনো সুখী হতে পারে না। ভাইয়া তো বাবা মায়ের সুখের জন্য নিজের সুখকে বলিদান দিয়েছে। কই, ওর কপালে তো সেই কষ্টের বৃষ্টি ঝড়ে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত। রিয়া এভাবে ওর ভাইকে অনেক বোঝায়, কিন্তু কাজ হয় না। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে তাদেরকে রিয়ার সঙ্গে করে ঢাকায় নিয়ে আসেন। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো আল্লাহ জানে। রাশেদ সব সময় আমাদের উপরে অত্যাচার করত, সারা দিন কাজ করেও ঠিকমতো খেতে দিত না। মা, এসব বলে আর কি লাভ? এখন এইসব বাদ দাও। জানি বড় ভাইয়া কোথায় চলে গেছে, এদেশে আছে নাকি কুয়েত চলে গেছে। হ্যাঁ রে মা, আল্লাহর কাছে দোয়া করি রাসেল যেন সব সময় ভালো থাকে। এভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলেই রাফিনের বাবা মা নেই, রাফিন একাই থাকে রিয়াকে নিয়ে। এখনও ওর শ্বশুর শাশুড়ির সঙ্গী হলো। এইদিকে বিকেলে রাসেল একটা পার্কে বসে আছে। হঠাৎ রাইসা রাসেলকে দেখতে পেয়ে মিমকে বলে, আচ্ছা মিম, রাসেলকে আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই কেন? নাকি রাসেল আমাকে কোনো জাদু করেছে? ওরে আমার বোন, তোকে তো জাদু করেছে ওই দাড়িওয়ালা পাগল বেটা। তোর কি রুচি বলতো? সব শেষ হয়ে গেছে। এমন একটা খ্যাত ছেলেকে পছন্দ করিস, প্রেম যদি করতেই হয় তাহলে আমার বয়ফ্রেন্ডের মতো একটা সুন্দর ছেলে দেখে কর, তাহলে লাইফ সেটেল। হ্যাঁ, আমার এই পাগলটাকেই কেন জানি অনেক ভালো লাগে। আয় না, গিয়ে একটু ক্ষমা চেয়ে নেই। তোর ইচ্ছা হলে তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাঁড়িয়ে থাক, কোথাও কিন্তু আবার হারিয়ে যাস না, কেমন? ঠিক আছে, যা। রাইসা তারপর গুটি গুটি পায়ে রাসেলের কাছে এসে রাসেলকে উদ্দেশ্য করে বলে, এইভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি? রাইসার কণ্ঠ শুনে রাসেল পিছনে তাকিয়ে তো অবাক, আবার অনেকটাই খুশিও হয়। কেননা রাসেল যে মনে মনে রাইসাকে দেখে প্রথমে ভালোবেসে ফেলেছে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে? আর আমাকে দেখলেন কেমন করে? আসলে আমি আগের সব কিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনি তার ভাই শুনে আমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমার প্রসঙ্গ আসে কোথা থেকে শুনি? এই যে আমার উপরে রেগে থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন, রেগে আছেন বলে আপনি করে বলছেন। আচ্ছা নাও, তুমি করেই বলছি। তা কেমন আছো? আগে একটুও ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়াতে ভালো আছি। তা তুমি কেমন আছো শুনি? আমার আর ভালো থাকা, যেই মানুষটার জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সেই আমি কিভাবে ভালো থাকি? আমার তো সব সময় চোখের জলে বুক ভাসিয়েই সময় কাটে। একদম আর কান্না করবে না।
আচ্ছা, তুমি এইভাবে চুলদাড়ি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে দেখে ছোট বাচ্চারা ভয়ে পালাবে? ভূতের মতো দেখতে। তুমি এত কথা কোথাও পাও শুনি? আচ্ছা, উনি এখানে কেন? ওর নাম মিম, আমার চাচাতো বোন, ওখানেই দাঁড়িয়ে আছে। আমি পাগল ক্ষেত বলে কাছে আসেনি, তাই না? যদি কামড়ে দিই? তুমি একটা পাগল। আচ্ছা, আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। রাইসা কথাটা বলেই সেখান থেকে মিমকে সাথে নিয়ে খুশি মনে চলে যায়। আর এইদিকে রাসেল শুধু রাইসার বলা কথা নিয়ে ভাবছে। রাইসা এটা কি বলে গেল? আমাকে নিয়ে আবার কে ভাবে? আমি তো কিছুই জানি না বা কখনো দেখিও নি। ধুর, কি যে ভাবি বুঝি না। রাসেল কথাগুলো ভাবতে ভাবতেই বাসার দিকে চলে আসে। ওইদিকে রিয়া রান্নাঘরে রান্না করছে। তখন ওর মা গিয়ে বলে, রিয়া, তুই আমাকে দে, আজকের রান্নাটা আমি করি, কেমন? যেটা বলেছো এটাই অনেক। ভুলেও এই কথাটা দ্বিতীয়বার বলবে না কিন্তু। আমি একদম সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি, তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করো, তাতেই হবে। মারে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় থাকে ছায়া হয়ে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি একটু সাহায্য করি তোর সাথে, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এভাবেই মা মেয়ে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে। এইদিকে রাসেল বাসায় এসে ফোন করে খাবার দিয়ে যেতে বললে কিছু সময় পরে খাবার দিয়ে যায়। রাসেল খাবার খেয়ে শুয়ে আছে আর রাইসার বলা সেই কথাগুলো ভাবছে। আসলে রাইসা তখন আমাকে কি বোঝাতে চাইল? আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোন মেয়ে ভাববে? না, আমার মাথায় যে কিছুই আসছে না। শুধু রাইসার চাঁদ মুখটাই বারবার আমার চোখে ভাসছে। আমি কি তাহলে ওর প্রেমে পড়ে গেছি? ধুর, আমি সব কি ভাবছি? ওর প্রেমে তো সেই প্রথম দেখাতেই পড়েছি। রাইসা কি আমাকে ভালোবাসবে? এইদিকে রাসেলের মতো চিন্তায় ডুবে আছে রাইসা। তাহলে চলেন রাইসার ভাবনাটাও শুনে আসি। আমার কেন এত ওই পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলেই যে ওর ওই পাগল মার্কা ফেসটাই চোখে ভেসে ওঠে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? না, এটা আমি কি ভাবছি? হ্যাঁ, ঠিকই তো ভাবছি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে রাসেলের বাচ্চা, তোর খবর আছে। আমার ঘুম নিয়ে ছিনিমিনি খেলিস, তোর জন্য আমার রাতে ঘুম হয় না। এইসব ভাবতে ভাবতেই রাইসা কখন ঘুমের রাজ্যে হারিয়ে যায় নিজেও জানে না। দেখেছেন দুইটা মনের ভাবনা এক কিভাবে হয়, আর এই মনের মিলন থেকেই দুটো মানুষই মিল হয়। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, সব মানুষই শুধু রূপের পূজারী হয় না বস। কিছু কিছু মানুষ সত্যিও ভালোবাসার পাগল হয়, যেই ভালোবাসায় শরীর খোঁজে না, বরং সুন্দর একটা মন খুঁজে বেড়ায়। সকালে রাসেলের মলের জরুরি কাজ পড়ায় ফ্লাইটে চট্টগ্রাম চলে যায়। এইদিকে রাইসা রাসেলকে দেখতে না পেয়ে পাগল প্রায়। একদিন যায়, দুদিন যায়, দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়, রাসেলের কোনো দেখা নেই। রাসেল কি তাহলে আমার মনের কথাটা না শুনেই আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই রাসেলের প্রেমে না অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। গরিব মানুষ দেখ, কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পরে আবার ফিরে আসবে। কবে আসবে? তুই জানিস এই 3টা দিন আমার কিভাবে কেটেছে? যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা সময় ওর জন্য ছটফট করেছি। হয়েছে, এখন আর এসব বলতে হবে না। রাসেল আসলেই তোর মনের কথাটা বলে দিস, আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু আমি ওকে কিছুতেই ভুলে থাকতে পারবো না, কারণ ও যে আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাস। এভাবেই ওরা আরো অনেক কথা বলে। এইদিকে রাসেল অফিসে বসে রিফাতের সাথে কথা বলছে। ওই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা ভাই হয়ে যাব। কি বলিস? আমি তো তোর কোনো কথাই বুঝছি না। আর মিমের তো কোনো বোন নেই। আরে গাধা, রাইসা হলো মিমের চাচাতো বোন। আর আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে তো আমি আর তুই ভাইরা ভাই হব, তাই না? এটা কি কথা শোনালি রে?
আমার তো এখনই ইচ্ছে করছে দেশে এসে তোদের বিয়ে দিই, কিন্তু তুই তো শালা আমাকে কাজের জালে ফাঁসিয়ে দিয়েছিস। আচ্ছা, আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে, আমি আজকে ঢাকায় ফিরব। কেননা আমি অনেক কষ্টের পরে আমার পরিবারটাকে এই কদিনের জন্য ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না, এই বুকের বাম পাশটাই খুব করে কষ্ট হবে। শুধু তোর কষ্ট হয় তাই না? আমরা আর বুঝি কোনো কষ্ট হয় না মিমের জন্য। আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে, তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু আমার প্রেম তো এখনো হয়েই ওঠেনি। আর আগে যদি হারিয়ে যাই তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি রে। আচ্ছা, তুই তাহলে আজকেই ঢাকায় ফিরে যা, আর গিয়েই রায়সাকে মনের কথা বলে দিবি, কেমন? ঠিক আছে, তবে আমার সম্পর্কে তুই যেন কাউকে কিছু বলিস না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে তাহলে। আর শোন, আমি কবে আসতে পারবো সেইটা একটু ভেবে দেখ। কতদিন হলো মিমকে চোখের সামনে দেখি না। আরে বন্ধু গো আমার, কত কষ্ট, তাই না? আশা ছেড়ে দাও, কোনো লাভ নেই। কেননা আমি যখন রাইসাকে আপন করে পাবো তখন তুই আসবি। না দোস্ত, এমনটা করিস না, কারণ আমার অনেক দিনের ইচ্ছা তোর আগেই বিয়ের কাজটা সেরে ফেলে বাসার রাতের বিড়ালটা মারা। আমার এই ছোট্ট ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলিস না রে। ওরে বাবা, এত দামি ইচ্ছে তোর? আচ্ছা যা, তোর ইচ্ছেটা আমি পূরণ করব, হাজার হলেও তুই আমার একমাত্র দোস্ত। এভাবেই দুই বন্ধু আরো অনেক কথা বলে কল কেটে দেয়। ওইদিকে রাসেল কল কেটে দিয়ে অফিসের সব কাজ শেষ করে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকায় চলে আসে। বিকেলে রাসেল সেই পার্কে বসে বসে রাইসার কথা ভাবছে, কেননা রাইসার কোনো ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই রাসেলের কাছে নেই। এইদিকে রাইসা মিমকে বলছে, ওই মিম, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটুও ভালো নেই। ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বইন গো, আমার কত কষ্ট মনে। ওই পার্কে কি রাসেল বসে আছে নাকি যে গেলেই তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতেই তো তুই বাসায় বসে থেকে থেকে মোটু হয়ে যাচ্ছিস। রাইসার কথা শুনে মিম তো রাগে ফুলতে থাকে, আর রাগে গজগজ করতে করতে বলে, কি? আমি মোটু হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চাইছিলাম মনটাকে নরম করে, কিন্তু এখন আর যাব না, যা। বইন গো, এমন করে রাগ করিস না, আমি তো এমনি মজা করলাম। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকার স্যুপ তৈরি করে খাওয়াবো। তবুও চল। রাইসার কথা শুনে মিম তো বমি করার মতন অবস্থা। এই বুঝি পেটের ভিতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। ছি, কি সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা, এই সব আর বলিস না তাহলে, আমি খাবার খেতেই পারবো না। চল, যাচ্ছি তোর সাথে। এই তো আমার মোটু বোন, সরি লক্ষ্মী বোন। শাকচুন্নি, মোটু এসব বলিস, আবার লক্ষ্মীও বলিস। আমি তো কনফিউশনে আছি, সঠিকভাবে বল আসলে কোনটা বললি। তোরা তো বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম। যদি 1 মিনিটও দেরি হয়, পচা ডিম, তোর কিন্তু খবর আছে, এই আমি বলে দিলাম। মিমার কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর রাইসাও সুন্দর করে সাজে। সে আজও এত সুন্দর করে কেন সেজেছে সেটা নিজেও জানে না। কিছু সময় পর দুই বোন মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। মিম রাসেলকে দেখতে পেয়েই রাসেলকে বলে, রাইসা, ওই যে দেখ, তোর মজনু কত আরাম করে তোকে কষ্ট দিয়ে মনের সুখে হিমেল হাওয়া খেতে খেতে বাদাম খাচ্ছে। মিমের কথা শুনেই রাইসার সামনের দিকে তাকাতেই রাইসার মলিন মুখে খুশির রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্যই তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন কেমন করছিল। এখন বুঝলি তো কি কারণ? বুঝেছি, আর বলতে হবে না। এখন মহারানী যান গিয়ে আশিকের সাথে কথা বলে নেন, এই কয়েকদিনের জমানো কষ্টটা কমিয়ে নিন। রাইসার কোনো কথা না বলে সোজা রাসেলের সামনে এসে কোমরে হাত দিয়ে রাগী চোখে দাঁড়িয়ে থাকে। রাসেল ওর সামনে এমন কাউকে দেখে উপরে তাকায়। রাইসার এমন ভয়ঙ্কর চাহনি দেখেই তো ভয়ে শেষ। মনে মনে বলে, এই রে,
আজকে বুঝি আমাকে বিনা টিকিটে হাসপাতালে পাঠিয়ে দেবে। যেই রাগ নিয়ে তাকিয়ে আছে, ভয়ে তো এখনই আমার কলিজা শুকিয়ে গেছে। মনের কথা বলবো কি করে? এই তোর সাহস তো কম না, আমাকে না বলে কোথায় চলে যাস? তুই জানিস এই কয়েকদিন আমি কতটা কষ্টে ছিলাম? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিচে তো ঠিকই আরামে আছিস, তাই না? আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম, এটা তো আমার মাথায় ঢুকছে না। তোর মাথায় ঢুকবেও না, বুদ্ধু একটা। এত বড় চুল থাকলে তোর মাথায় ঢুকবে কিভাবে? তুমি জানো এই কয়েকটা দিন তোমাকে না দেখে পাগল হয়ে গেছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু তুমি আমাকে খুঁজবে কেন? আমার মতো ক্ষেতকে খুঁজে তোমার কি লাভ, সেটাই তো আমি বুঝলাম না। তুমি যদি সেটাই বুঝতে তাহলে কি আর আমাকে এতটা কষ্ট করতে হতো? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা নিজেও জানি না। আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কি বলছো এইসব? তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোক ক্ষেতকে ভালোবাসে? এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই ফাইনাল। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরিয়ে শাস্তি দেবে। দূর, তুমি পাগল নাকি? আমি এত কষ্ট কেন করব? আমি তো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এখানে বসে কান্না করব। আরে এই মেয়ে বলে কি? আচ্ছা আমি জানি সবাই ভালোবাসা না পেয়ে সুইসাইড আরো কত কি করে, আর তুমি সেই সব না করে কান্না করবে? এটা ভালোবাসা পাওয়ার কোন টেকনিক? বোঝে না, বুদ্ধু একটা। আমি যদি আত্মহত্যা করি তাহলে তোমাকে রেখেই পরপারে চলে গেলাম, আমার কোনো লাভ হলো না। আবার তোমাকে পুলিশে দিলে অনেক কষ্ট হবে। কিন্তু আমি যদি কান্না করি তাহলে আমার চোখের পানিতে তোমার মনটা গলে ভালোবাসা তৈরি হবে আমার জন্য। ওরে বাবা, এত দূর! কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিতে গলিতে ঘুরতে পারবো না, মাসে মাসে শপিং করতে পারবো না, বিশাল অট্টালিকায় আরাম আভিজাত্যের মাঝে রাখতে পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না। তুমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইকে ঘুরতে হবে না, মাঝে মাঝে রিক্সায় করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল বাড়ি আরাম আভিজাত্যের মাঝে রাখতে হবে না। আমাকে কুড়ে ঘরে নিয়ে তোমার ভালোবাসায় বেঁধে রাখলেই আমায় হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না। আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ দিও, তাতেই হবে। বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। আই লাভ ইউ সোনা পাখি। রাসেল যেন রাইসার এমন সুন্দর কথা শুনে কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। রাসেল কখনো ভাবেনি রাইসা ওকে ঠিক এতটা ভালোবাসবে। রাসেল আর কিছু না বলে পাশ থেকে একগুচ্ছ ফুল নিয়ে রাইসার সামনে হাঁটু গেড়ে বসে। আমি যে তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সাহস হয়নি তোমাকে বলার। আজ বলছি, তুমি আমার চাঁদনি রাতে চাঁদ দেখার সাথে। তোমাকে ছাড়া আমি যেন নিজেকেই নিঃশ্বাস মনে করি। আমি যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাগওয়ালি। রাইসা খুশি হয়ে রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে রাসেলকে জড়িয়ে ধরে কিছু সময় পর ছেড়ে দেয়। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব রাগ দেখাই? আরে তোমার ওই রাগী চেহারাটা আমার এখনো মুখের সামনে ভেসে উঠলেই ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী ভাবটাকেই বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে আমার ভালো লাগে। রাসেল আর রাইসা এমন প্রেম দেখে মিমও যেন সহ্য হচ্ছে না, তাই ওদের উদ্দেশ্য করে বলে, রাইসা, এত বেশরম না হয়ে আশেপাশের মানুষজন দেখে একটু কাজ কর কেমন? এমনভাবে চিপকে আছিস যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বারে, আমার জিনিস আমি কাছে রাখবো না, এটা কি হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি তাহলে যদি হারিয়ে যায় তখন আবার আমার কলেজাকে কোথায় পাবো? তোর সাথে কথা বলে পারবো না। এবার প্রেম করা হলে বাসায় চল, আমার গা জ্বলছে তোদের এমন রোমান্টিক প্রেম দেখে।
আহারে, আমার বোনের কত কষ্ট হচ্ছে গো। তাড়াতাড়ি রিফাত ভাইকে আসতে বল, তাহলেই আমাদের প্রেম দেখে এমনভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু রিফাত তো আসতেই পারে না, কারণ ওর একটা বদমাইশ বন্ধু আছে না, শালা খচ্চর ব্যাটা, নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দিবে না। ওই শালা ব্যাটার জন্যই আমার জানটা আমার কাছে আসতে পারে না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম রে বোন, তাহলে যে কি করতাম আল্লাহই জানে। মিমের কথা শুনে রাসেলের তো বৃদ্ধ মানুষের মতন কাশি উঠে যায়। তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মিমকে উদ্দেশ্য করে বলে, হে আইসে মহারানী ভিক্টোরিয়া তার বন্ধুকে খেলাতে। আমি বলি কি শালিকা, তোমার প্রেমের পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসে না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। ওর বন্ধুর মতো ভালো মানুষ তুমি আর একটাও পাবা না। আইসে কি আমার ভালো মানুষ রে? শালা ভালো মানুষ না ছাই। ও যদি আমার কষ্টটা বুঝতো তাহলে তো হইতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। রাসেলের কথা শুনে রাইসা তো রাসেলের দিকে রাগী চোখে তাকায়, আর এইদিকে মিম তো চারপাশে লাঠি খুঁজছে। এই তোমার সাহস তো কম না, আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুমি আমার বোনের হাত ধরতে চাইছো? আরে রাইসা, তোর ওই বয়ফ্রেন্ড হলো গিয়ে লুচ্ছার সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দে। শালার ব্যাটারে হাত ধইরা মন মানসিকতা বের করিয়ে লাঠি দিয়ে। না থাক, লুচ্চা হোক আর যাই হোক, জানোটা তো আমারই। এখন ওকে কষ্ট দিলে সেই কষ্টটা তো আমার কলিজায় গিয়েই আগে লাগবে। আরে তোমরা এসব কি শুরু করলাম? আমি তো শালিকার নরম হাত ধরে দেখতে চাইলাম। রাসেলের কথাটা বলার আগেই মিম আবারও রাগী কণ্ঠে বলে উঠে রাইসার উদ্দেশ্যে, আই রাইসা, এইভাবে হবে না রে। শালার এই লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিতেই হবে, তাহলেই হাত ধরার কথা মাথা থেকে হারিয়ে যাবে। আরে ধুর, পুরো কথা কেন শুনলাম? এই জন্যই লোকে বলে তোমরা বোঝো কম কিন্তু চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখবো কপালে কি আছে, কারণ আমি হাতের রেখা দেখে সব বলে দিতে পারি। তুমি হাত দেখে সবকিছু বলে দিতে পারো? কই, আমি তো তোমাকে এইসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে দেখেই শুরু করলাম। রাইসা তুই থাম তো। এই দুলা ভাই, তুমি আমার হাত ধরে তাড়াতাড়ি সবকিছু বলে দাও তো। এই তো শালিকা আমার বসে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি? তোর সাহস কত বড়? আচ্ছা তোমার হাতটা দাও তো। মিম তখন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল মিমের হাতের রেখা দেখেই জোরে চিৎকার দিয়ে বলে উঠে, না, এটা কিছুতেই হতে পারে না। রাসেলের এমন চিৎকার করা দেখে রাইসা ও মিম দুজনেই তো অনেকটাই অবাক হয়ে যায়। এই তুমি কিভাবে চিৎকার করছো? এভাবে চিৎকার করছো কেন? আমার হাতের মাঝে কি কান্না করা আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাতে দেখলাম না, তাকে বলবো না, তুমি কষ্ট পাবে। আর শালিকা কষ্ট পাক সেটা আমি চাই না। এই কষ্টের কথা বাদ দিয়ে তুমি তাড়াতাড়ি বলো, আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। শাকচুনি, কেবল তো শুরু, দেখি কি করি। আমি দেখলাম তোমার সাথে রিফাত নাকি টিফাত ওর বিয়ে হবে না। এই তুমি এইসব কি বলছো? আর কেন বিয়ে হবে না শুনি? কারণ রিফাতের বন্ধুই বিয়ে হতে দেবে না, আর রিফাতের বন্ধু যা বলবে রিফাত সেটাই করবে, এটা মিম ভালো করেই জানি। হ্যাঁ, এটা কি ঠিক? ওর বন্ধু যা যা বলবে ও সেটাই করবে? এমনকি আমাকে বিয়ে করতে মানা করলে ও সেটাই করবে, একবারের জন্যও ভাববে না? সেটা না হয় বুঝলাম, এখন আমার মাথায় এটা ঢুকছে না রিফাতের বন্ধু এমনটা কেন করবে। হ্যাঁ শালার পচা গার্লফ্রেন্ড, আমাকে আরো পেঁচাচ্ছিস গভীর চালে। আরে জান, তুমি তো জানো না রিফাতের বন্ধু হলো রাসেল, আর রাসেল অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলেছে সেসব কিছু রাসেলের কানে পৌঁছে গেছে, কেননা রাসেল হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা তুমি এইটা কিভাবে বলছো? আর তুমি কিভাবে জানো রিফাতের বন্ধুর নাম রাসেল? শালার পচা বেডি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমাকে তুই মাইন্ড চেপে ফেলছিস। আরে আমি কি শুধু এটাই জানি নাকি, আমি আরো কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দিই। মিম, তোমার ফোনে 2 মিনিটের মাঝে রিফাতের কল আসবে, দেখো। শালা কলিজা, যদি কল না আসে তাহলে
তোরে তো আমি নিজেই খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি। রাসেল মনে মনে বলছে আর হাসছে। এইদিকে রাসেলের হাসি দেখে রিফাতও কেন জানি হাসি থামিয়ে রাখতে পারলো না, কেননা রাইসা আসার আগে থেকেই রাসেল রিফাতের সাথে কথা বলছিল। এখনও সেই কলটা কানেক্টেড আছে। রাসেলের এইসব কাণ্ড শুনে এইদিকে রিফাত মনে মনে বলছে, দোস্ত, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানিয়েছিস। তোরে তো খবর করেই ছাড়বো, এখন কল দিয়ে প্রমাণ করি। এইদিকে রিফাত 2 মিনিট আগেই মিমের ফোনে কল দেয়, আর মিম কলটা রিসিভ না করেই রাইসাকে বলে, রাইসা রে, আমার প্রেমটা মনে হয় গেল, কেননা তোমার পাগল যা যা বললো সব কিছুই তো হচ্ছে। এই দেখ, রিফাত কল দিয়েছিল। এটা তো সত্যিই হলো। আচ্ছা জানি বিপদ থেকে মিমকে কি মুক্তি পেতে পারে কোনোভাবে? দেখো রাইসা, আমি এতটা প্রেশার মাথায় কখনো দিতাম না যদি মিম তোমার বোন না হতো। এখন শালিকা যখন আমারই হবে, তখন তার জন্য কিছু তো করতেই হবে। এর একটা উপায় আছে। আরে দুলা ভাই, কথা না বলে তাড়াতাড়ি উপায়টা বলুন, আমি রিফাতকে ছাড়া বাঁচবো না। রিফাতের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে 1000 টাকার কড়কড়া 5টি নোট দিতে হবে, তাহলেই রাসেল মানবে, নচেত ওর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারে টাকা না হয় আমি দিলাম, কিন্তু ঘটনা হলো গিয়ে আমি ওকে চিনি না জানি না, তাহলে টাকাটা দেবো কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি আর এইটুকু করতে পারবে না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে পৌঁছে দেবার ব্যবস্থা করছি। রাসেলের কথা শুনে মিম ওর ব্যাগ থেকে 5000 টাকা বের করে রাসেলের হাতে দিয়ে বলে, প্লিজ দুলা ভাই, কিছু একটা করো, আমার প্রেমটা যেন না ভাঙে। আমি কিন্তু রিফাতকে ছাড়া বাঁচবো না। আরে তোমাদের প্রেম কেউ আলাদা করতে পারবে না। আমি রাসেলের থেকে শুনলাম, ও খুশি হয়েছে তোমার প্রেমের কথা শুনে। আচ্ছা তুমি এখানে থেকে রাসেলের কথা কিভাবে জানলে? আর তুমি তো রাসেলকে কখনো দেখোনি। শালা শাকচুন্নি গার্লফ্রেন্ড, তুই খালি আমারে বাস দিস, এটা কোনো কথা হলো? আমি যে কখন রিফাত মেমের ফোনে কল দেব সেটা বলতে পারি, তাহলে কেন বলতে পারবো না? আচ্ছা, তোমরা কি আরো প্রমাণ চাও নাকি বলো? থাক, তোমার কথায় তো যুক্তি আছে। আচ্ছা আমরা তাহলে এখন যাই, অনেকটা সময় হয়ে গেল এসেছি, বাড়িতে সবাই চিন্তা করছে। আচ্ছা জান, দেখে শুনে সাবধানে যেও, কেমন? লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা। রাসেল ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে হাসতে আবারও রিফাতকে কল দেন, আর রিফাত কলটা রিসিভ করেই শুরু করে দেয়, সালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে 5000 টাকা হাতিয়ে নিলি? তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমাকে ক্যালানোর হুমকি দেখায়। তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনিটা তোকে সেই রকম ভালোবাসে। সেইটা আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, ট্রিট দিবি কবে? তুই তো শালা আমার ভাইরা ভাই হবার টিকিট হাতে পেয়ে গেলি। হ্যাঁ, ট্রিট তো দেবই। আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া 5-এর সাথে তোর থেকে নেওয়া 5 যোগ হয়ে যাক, কেমন? এই বললেই হলো আমি তোকে টাকা কিনে নিতে যাব? তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। তুই দিবি তোর 14 গোষ্ঠী সহ দেবে। আমি শুধু মিমের হাতটা আবার দেখে সুন্দর করে বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে। ব্যাস, আর বলতে হবে না। তোর এই স্বপ্নটা পূরণ হবে না দোস্ত, কেননা আমি তোর বলা সব কথাই রেকর্ড করেছি। রিফাতের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছে হয়েছে। ওকে থাক, আমি চললাম মিমের কাছে, দেখি মিম তোর কথা শোনে নাকি আমার কথা। তুই আমার বন্ধু নাকি শত্রু? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এখন তুই যেটা মনে করিস আমিও সেটাই। জলদি টাকা দে, নাহলে এই গেলাম বলে। আমি জানি তোকে টাকা না দিলে কাজ হবে না। দেখ দিয়েছি। শালা হারামি, সময় আমারও আসবে, তখন দেখব তুই কিভাবে বেঁচে যাস। ওকে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম।
10,000 তো নিয়েছি, তুই না হয় 5 নিবি, এই তো। রাসেল কথাটা বলে কলটা কেটে দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাসার দিকে যাচ্ছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, বন্ধুর গার্লফ্রেন্ডের টাকা আমার পকেটে। ভাবতেই মজা লাগে। এইদিকে রিয়া আর ওর মা সোফায় বসে কথা বলছে। এমন সময় রাইসা ওদের বাড়িতে চলে আসে। আরে রাইসা, কেমন আছো? আর কি মনে করে আমাদের বাড়িতে আসলে? হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতে আসোই না একদম। এতগুলো প্রশ্ন একেবারে আমার দিকে ছুড়ে দিলে এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? রাইসা, তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবি, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে চলে আসলাম। এই তো আমরাও ভালো আছি, আর এসেছো ভালো করেছো। আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমাদের বাড়িতে দেখতে পেয়ে। রাইসা, ইনি হলেন আমার মা, আর মা এ হলো তোমাদের জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, আমি অনেক ভালো আছি। তা মামুনি, তুমি কেমন আছো? আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে। আন্টি, আমিও অনেক ভালো আছি। এভাবেই ওরা অনেক কথা বলে। রাইসা ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে। রাসেলের মা থাকার কারণে রিয়ার থেকে রাসেলের সম্পর্কে রাইসার আর শোনা হয়ে ওঠে না। এইদিকে রাসেল বসে বসে চেয়ারে দোল খাচ্ছে আর ওর বাবা মায়ের করা সেই আচরণগুলো ভাবছে। আমি কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি। নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছি। আজ সেই আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলেই দুনিয়ায় উপকার করা মানুষগুলো পর হয়ে যায়, আর খাতির করা মানুষেরাই আপন হয়ে যায়। রাসেল এইসব ভাবছে আর চোখের কোণায় জমে থাকা পানি হাতের আঙুল দিয়ে মুছছে। চোখের পানি যেন শেষ হচ্ছেই না। হঠাৎ পায়ের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। রাসেল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাইসার নাম্বার সুন্দর করে ভেসে আছে। মাই লাইফ। রাসেল কলটা রিসিভ করে। হ্যাঁ জান, বলো। কি ব্যাপার, আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনে? আরে তেমন কিছুই না, তুমি এমনি এটা ভাবছো, আমার তো কিছুই হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার মনটা সব সময় তোমার কাছেই থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সবার কথা খুব মনে হচ্ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে শুনি? এমনি বললাম, আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগেই রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। রাইসার মুখে রিয়া নামটা শুনেই যেন অনেকটা ভালো লাগে। কেননা রিয়া কোথায় থাকে সেটা রাসেল জানে না। তাই অবাক হয়েই রাইসাকে জিজ্ঞেস করে, কি বলো, তুমি রিয়াদের বাড়িতে গিয়েছিলে? রিয়া কেমন আছে? খুব ভালো রিয়া মেয়েটি। অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ করো। তুমি ওই বাড়ির কাজের লোক না, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবির থেকে শুনেছি। ও, তুমি দেখছি তাহলে সবকিছু শুনছো। তাই এটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার 1000টা কথা রাখতে রাজি। বলো, কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেটা কাউকে বলো না প্লিজ। কেননা রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা, সেইটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম। দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ। আর তারা নাকি ওই বাড়িতেই এখন থেকে থাকে রিয়া ভাবিদের সাথে। ওটা ব্যাপার না, চিন্তা তো করবেই, মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা, তারা কেন নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে থাকে সেটা জেনে আমাকে বলো তো। আচ্ছা জান, ঠিক আছে, এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাওয়ার জন্য। যাই, দেরি হলে বকা একটাও মাটিতে পড়বে না। পাগলি একটা। আচ্ছা ঠিক আছে, বাই সোনা। কলিজা। রাসেল কলটা কেটে দিয়ে আবারও রাইসার বলা নতুন কথাটা নিয়েই ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, তাদের নিজেদের সব কিছু থাকতে এখন মেয়ের বাড়িতে কেন থাকবে?
নাকি কোনো সমস্যা হয়েছে? না, আমার মাথায় তো কোনো কথাই ঢুকছে না। রাসেল এভাবেই নানান কথা মনের গহীন থেকেই ভাবতে থাকে। এভাবেই নানান চিন্তা, রাইসার ভালোবাসা আর ওর অফিসের কাজের মধ্যেই কাটতে থাকে রাসেলের জীবন। আর সামনের দিকে বাড়তে থাকে জীবন নামক ঘড়ির কাঁটা। আসলেই জীবন যেভাবেই চলুক না কেন, সময় কখনো থমকে থাকে না কারোর জন্য। রাসেল একদিন অফিসে বসে অফিসের একজনের সাথে কথা বলছিল। ঠিক এমন সময় পিয়ন এসে জানায় রাইসা গ্রুপের মালিকের মেয়ে রাইসা চৌধুরী তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনেই তো রাসেলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হয়, কেননা এই বুঝি ধরা পড়েই গেল। রাসেল অনেকটা ভাবনা চিন্তা করে পিয়নকে বলে তাকে ভেতরে পাঠিয়ে দিতে। পিয়ন গিয়ে রাইসাকে ভেতরে পাঠিয়ে দেয়। রাইসা রাসেলের কেবিনের সামনে এসে, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? রাসেল পেছনের দিকে মুখ করে চেয়ারের আড়ালে মুখ লুকিয়ে নরম সুরে কণ্ঠ অন্যরকম করে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম, ইয়েস প্লিজ কাম ইন। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি রাইসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে। এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার আশরাফ চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? এইদিকে রাইসার এমন সুন্দর করে গুছিয়ে কথা বলা দেখে রাসেল তো মুখ টিপে খুব করে হাসছে, যেটা রাইসার চোখের আড়ালেই রয়ে যায়। এই যে মিস রাইসা চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তা কি খাবেন বলুন? ঠান্ডা না কফি নাকি ফুচকা? রাসেল ফুচকা কথাটা বলেই তো জিভে কামড় দেয়। আর এইদিকে রাইসা মনে মনে ভাবে, প্রশ্নসূচক দৃষ্টিতে রাসেলের দিকে তাকে একটা জিজ্ঞাসাসূচক প্রশ্ন করছে। শালার বেটা বজ্জাত সিইও পটানোর চেষ্টা, তাই না? তোরে তো যদি ভাগে পাইতাম তাহলে তেলাপোকার স্যুপ খাইয়ে ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না এটা শুধু মেয়ে ক্লায়েন্টদের জন্য রুলস? এই রে, আমি কি থেকে কি বলে ফেলেছি। এমনিতেই আমার শাকচুনি গার্লফ্রেন্ড একটা কথা পেলেই সেটার A to Z না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম সেটা না, খাবারের কথা বলতেই ফুচকা বলে ফেলেছি। যাই হোক, কি খাবেন? খচ্চর বেটা, আমি বুঝি তোর মতিগতি বুঝি না? শালা লুচ্চা বেটা। না স্যার, আমি কিছুই খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিয়েছে, কোনো মেয়ের দিকে তাকালেই আমার চোখ তুলে তার ভ্যানিটি ব্যাগে রেখে দেবে। তাই এমন আছে, যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখবো আমার চাঁদপুরিটাকে? হ্যাঁ, আহ কি প্রেম মাইরি। ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি করে মানবেন? আপনি তো জোর করে নেবেন নিজের বলে। মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝছি না। এই রে, কি থেকে কি যে বলি। ধ্যাত, না ম্যাডাম, কিছুই না। আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় গেলে আবার আসবেন, কেমন? শালা লুচ্চা বেটার শখ কত। সময় গেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, টাটা। রাইসা রাসেলের রুম থেকে সোজা চলে আসে। আর এইদিকে রাসেল রাইসার যাওয়ার দিকে তাকিয়ে মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের দিকে ঘুরে বলছে, আল্লাহ, বড় জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই তো মহারানীর কাছে ধরা পড়েই গিয়েছিলাম। ইস, কোম্পানি সিইও এর সাথে কত সুন্দর করে কথা বলল, আর আমার সাথে শুধু রাগ দেখাবে, পাগলি একটা। এইদিকে রাইসা বাড়িতে এসে ওর বাবাকে খবরটা জানিয়ে দেয় যে ওর কাজটা পেয়ে গেছে। আর রুমে এসে আনমনে রাসেলের সিইও সাহেবের কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই মিম ওর রুমে এসে দেখে রাইসাকে নিয়ে গভীর চিন্তায় আছে। তাই রাইসাকে জিজ্ঞেস করে, কিরে রাইসা, এইভাবে কি এমন ভাবছিস? ও আর বলিস না, আজকে একটা আজব কাণ্ড ঘটেছে। আমি আর কে কোম্পানির সিইওর সাথে দেখা করতে গিয়েছি, তখন
কি আজব ঘটনা, আমাকে একটু বল, শুনে দেখি হাসি পায় নাকি কান্না পায়। জানিস, ওই সিইও আমাকে পটানোর জন্য মধুর সুরে কথা বলছিল, কিন্তু তার থেকেও আজব ঘটনা আমার দিকে ফিরেও তাকায়নি। কি বলিস? পৃথিবীতে এমন মানুষও আছে যে তোর মতো এত সুন্দরীর দিকে একবার হলেও না তাকিয়ে বরং নিজেকেই আড়াল করে রেখেছে? আরে সেটাই তো, আমি জিজ্ঞেস করাতে বলল তার গার্লফ্রেন্ড বলেছে কোনো মেয়ের দিকে তাকালে নাকি চোখ তুলে নেবে। রাইসার কথা শুনে মিমো যেন অট্টহাসিতে মেতে ওঠে। এভাবে দুই বোন আরো অনেক কথা বলে। এইদিকে রিয়া, রিয়া, কোথায় গেলে তোমরা? রিয়া ওয়াশরুমে থাকার কারণে রাফিনের কথার জবাব দিতে পারে না, তাই দেখে রাসেলের মা এসে বলে, বাবা রাফিন, কি হয়েছে? এভাবে রিয়াকে ডাকছো কেন? কোনো সমস্যা হলে বলো, আমি ঠিক করে দিই। না মা, কোনো সমস্যা হয়নি, বরং একটা খুশি সংবাদ আছে, সেটা জানানোর জন্য রিয়াকে ডাকছি। এইদিকে রাফিনের কথা শুনে ফারিদা চৌধুরী কিছু বলতে যাবে, ঠিক তখনই রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। রিয়া, তুমি জানো আমার প্রমোশন হয়েছে। আমি আজকে অনেক খুশি। আসলে তুমি আমার জীবনে আসাতে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। একটার পর একটা খুশির খবর যেন আসতেই চলেছে। আসলেই তুমি আমার ঘরের লক্ষ্মী বউ। হয়েছে, আর পান দিতে হবে না, এমনিতেই আমি অনেক আদরে আছি। আমিও অনেক খুশি তোমাকে এতটা খুশি দেখতে পেয়ে। আম্মা, আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। দোয়া তো অবশ্যই করব বাবা, আমাদের দোয়া তোমাদের সাথে সব সময় আছে। এভাবে আরো কথা বলা হয় তাদের মাঝে। এভাবেই দেখতে দেখতে কিছু দিন চলে যায়। একদিন রাইসা আর রাসেল বসে বাদাম খাচ্ছে, কথা বলছে। আচ্ছা রাইসা, আমি যে তোমাকে বললাম আমার বাবা মা রিয়ার বাসায় কেন এসেছে সেটা তো বললে না। ও শিট, আমার তো সেই কথাটা বলতেই মনে নেই। আমি তো কয়েকদিন আগেই রিয়া ভাবির থেকে শুনেছি, যদিও ভাবি বলতে চাইছিল না, কিন্তু আমার জোরাজোরিতে বলেছে। কি বলেছে তাড়াতাড়ি বলো, আমার যে শুনতে খুব ইচ্ছে হচ্ছে। তোমার বাবা মাকে নাকি ছোট ভাই দেখতে পারে না, তাদের উপরে অনেক অত্যাচার করে, বাড়ি থেকে বের করে দেয়, আর ভাবির সাথে তার বাসায় নিয়ে আসে। তুমি এমন কথা শুনেও একটুও কষ্ট পেলে না? কষ্ট পাবো কেন বলো? আমি তাদের ছেলে হিসেবে একটু কষ্ট পেলেও বাড়ির কাজের লোক হিসেবে সেইটা ভুলে গেছি। তোমার সাথে যা ঘটেছে তারপরে আমি নিজে কি বলবো, তবে ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাদ দাও এসব, আর চলো বাসায় যাই। আমার একটু ভালো লাগছে না, মনের ভিতর কেমন কেমন করছে। আচ্ছা তাহলে চলো আমাদের বাসায় যাই। আমার বাবা মা তোমার কথা সব জানে, তোমাকে দেখলে অনেক খুশি হবে। আর এখন তো দেখতে পাগল পাগল লাগে না আগের মতো, তাই তারা হাসবে না। না, আজকে যাব না, অন্য কোনো একদিন যাব। আর শ্বশুরবাড়ি আগে থেকে কি দাওয়াত খাওয়া শেখাচ্ছ নাকি? বারে, শিখতে তো হবেই, একমাত্র মেয়ের জামাই বলে কথা, দাওয়াত বেশি বেশি পাবে, বুঝলে শোনা? এভাবে ওরা অনেক কথা বলে বাসার দিকে চলে যায়। রাসেল রাইসাকে ওর বাসার সামনে রেখে ওর বাসায় চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। রিফাত বাড়িতে চলে আসে আগামীকাল, কেননা রাসেল আবার ওর বাবা মা মিলে রিফাত আর মিমের বিয়ে ঠিক করেছে। রাসেল খুশি মনে পরের দিন রিফাতকে আনতে যায়। রিফাত আগে এসে দাঁড়িয়ে আছে। রাসেলের কাছে সে কিল ঘুষি দিতে দিতে বলে, শালা হারামি, কত সময় দাঁড় করিয়ে রাখলি, সেই দিকে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, এই শালা, তুই তো জানিস আমি এমনই, তাহলে আবার বলছিস কেন শুনি? আর ঢাকা শহরের জ্যামের কথা কি তোকে নতুনভাবে বোঝাতে হবে নাকি? যেই জায়গায় যেতে 10 মিনিট লাগে না, আর জ্যামের কারণে সেই জায়গায় যেতে লাগে 2 ঘন্টা। তাহলে আমি কি করতে পারি বল? হয়েছে, তা কেমন আছিস সেইটা তো বলবি নাকি? আমি যে ভালো না থাকার মাঝেও নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টায় ব্যস্ত থাকি, সেটা তুই ভালো করেই জানিস। সেটাই তো জানি। তা মহারাজ,
আপনার রানীর কি খবর? আপনার খোঁজ খবর কি ঠিক মতো নিচ্ছে? নিবে না বললে কি আর হয়? আমি যে তার জীবনের একটা অংশ হয়ে গেছি। এখন চলো যাওয়া যায়। একটু দাঁড়াই না, সবে তো মাত্র এলাম, তাই না? কতদিন হলো এই এয়ারপোর্টের দৃশ্য দেখি না, আর তুই সেটা না দেখতে দিয়ে যেতে বলছিস? ওহো হো, এয়ারপোর্টের দিকে নজর তো না, মিম আসার কথা মনে হয়। আমি মনে হয় কিছুই বুঝি না। তুই থাক, আমি গেলাম। দুই বোন আমাকে তোর সাথে দেখলে গিলে খাবে। সেটাও তো ঠিক করে। আচ্ছা, তুই তাহলে একটু দূরে গিয়ে লুকিয়ে থাক, তাহলেই তো দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আর অনেকদিন পরে গার্লফ্রেন্ডকে সামনে পেয়ে নিজেকে আবার বেহায়া বানিয়ে ফেলিস না, হ্যাঁ? রাসেল কথাটা বলেই সেখান থেকে একটু দূরে চলে যায়। আর এইদিকে মিম এয়ারপোর্টে আসতে পারে না একটা ইমার্জেন্সি কাজের জন্য। তাই রিফাতকেও ফোন করে বলে দেয়। রিফাতও মিমের বিপদের কথাটা বুঝতে পেরে রাসেলের কাছে এসে বলেন, বন্ধু চল বাসায় যাওয়া যাক। মিম আসবে না, ওর একটা কি কাজ পড়েছে, সেখানেই গেছে হয়তো। মাত্র ফোন করে মানা করে দিল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে আমি কিন্তু বস্তিতে থাকি। তুই সেখানে যাবি নাকি তোর বাড়িতে যাবি? বাড়িতেই যেতে হবে। আজ বাদে কাল বিয়ে, বুঝতেই তো পারছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাসায় চলে যা। কেননা তোর সাথে ওদেরকেও আমাকে দেখলে চিনতে পারবে, আর আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। তাই বলে তুই আমার বিয়েতেও যাবি না? মনে রাখিস, তুই বিয়েতে না গেলে আমি কিন্তু বিয়ে করব না, এটা নিশ্চিত থাক। আরে বন্ধু রাগিস না, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। তোর বিয়েতে খেতে না পারলে আমার বুঝি ভালো লাগবে? এই তো আমার ভালো বন্ধু। ওকে, তুই তাহলে বাসায় যা, আমিও গেলাম, কেমন? ওকে বন্ধু, বাই। এইদিকে কথাটা বলেই রিফাত ও রাসেল দুদিকে চলে যায়। রাসেল বাসায় এসেই একটু নিজেকে পরিপাটি করে অফিসের উদ্দেশ্যে বের হয়। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রাসেল গাড়িতে গিয়ে বসতেই গাড়ি চলতে শুরু করে। রাসেল কিছু সময় পর অফিসে এসে বড় বড় কর্মকর্তাদের সাথে ছোট একটা মিটিং শেষ করে ওর কেবিনে এসে বসতেই রাইসার মোবাইল থেকে একটা কল আসে। রাসেল রাইসার কল দেখতে পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। তুমি পচা, তুমি একটুও ভালো না, তুমি খুব খারাপ। আমাকে একটুও মনে রাখো না, একটুও মিস করো না। আরে জান, তুমি এসব কি বলছো? আমি কি এমন নাকি? তুমি জানো না তোমাকে আমি কতটা বেশি ভালোবাসি, কতটা মিস করি। কত মিস করো আমি জানি, তাহলে আমাকে সকালে গুড মর্নিং বললে না কেন? আমি ঘুম থেকে জেগে তোমার শুভ সকাল না দেখে মনটা খারাপ হয়ে গেছে। ও এই ব্যাপার তাহলে। আসলে আমি না আজকে একটা কাজে গিয়েছিলাম তো, তাই ভুলে গিয়েছিলাম। সরি বাবু। আসলে রাসেল প্রতিদিন রাইসাকে সকালে গুড মর্নিং বলতো, যেটা রাইসা ঘুম থেকে উঠেই দেখে মন ভালো করে নিত। আজকে রাসেল এয়ারপোর্টে যাওয়ার জন্য সেই কথাটা বলতেই ভুলে গিয়েছিল। আচ্ছা সরি বলতে হবে না। তুমি জানো মিমের বিয়ের কালকের পরের দিন, আর আমার জানোর কোনো খবরই নেই। আরে জান, তোমার আর আমার বিয়ে হবে। আগে একটু ধৈর্য ধরে দেখো কেমন। এটা বিয়ে শাদীর ব্যাপার, এত তাড়াহুড়ো করলে কি চলে নাকি? এভাবেই রাসেল রাইসাকে আরো অনেকভাবে বুঝালে রাইসাও বুঝতে পারে। রাসেল আরো অনেক কথা বলে কলটা কেটে দেয়। বিকেলে বাসায় আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় দিন। চলে আসে রিফাতের বিয়ের সময়। বিয়ের দিন সকালে। রাসেল, তোর মতিগতি কিন্তু আমার একটুও ভালো লাগছে না। তোকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি, তুই আমার বিয়েতে না আসলে আমি বিয়েই করব না। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমি হলাম গরিব মানুষ, ভালো কোনো পোশাকও নেই। এইসব পোশাক পরে গেলে সবাই কি বলবে? তোকে সবাই কথা শোনাবে। শালা হারামি, বাংলাদেশের টপ ধনীদের মাঝে একজন হয়েও নিজেকে গরিব বলছিস? তাহলে আমাদের মতো মানুষ নিজেকে কি বলবে সেইটাই ভাবছে আমার মন। আমি এত কথা শুনতে চাই না।
তোকে যেন রাস্তায় দেখতে পায় আর আমি যাওয়ার সময় সাথে নিয়ে যাব, এই কথাটাই শেষ। রিফাত রাসেলের আর কোনো কথা না শুনে কলটা কেটে দেয়। এইদিকে রাসেলের চিন্তায় যেন মাথা কোনো কাজ করছে না, কেননা ওখানে রিয়া, রাইসা, ওর বাবা মা সবাই থাকবে। রাসেল এখন কি করবে এইসব ভাবতে ভাবতেই ওর ফোনে রাইসার একটা কল আসে। হ্যালো জানু। হ্যাঁ জান, বলো এখন কেন ফোন করেছো? তুমি কি আসবে আমাদের বাড়িতে মিমের বিয়ে উপলক্ষে? মিমের বিয়েতে আমি কেন যাব শুনি? মিম তোমার শালিকা হয় সেজন্য। আর তাছাড়া তুমি বিয়েটা দেখে যদি আমাদের বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি বুঝতে পারো, তাই। ওরে বাবা, তাই নাকি? আজ একটা কথা বলবা, তোমার বাড়িতে আমি যদি যাই আর সবাই যদি জানে একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড, তাহলে তোমার মান সম্মানে কি থাকবে? দেখো, আমি তোমাকে দেখেই প্রেম করেছি। এইসব মান সম্মানের কথা চিন্তা করলে তো আর ভালোবাসতাম না, তাই না? আর তাছাড়া বাবা মা তোমার কথা সব শুনেই রাজি হয়েছে। এখন পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেটা দেখার সময় আমার নেই। বুঝতে পেরেছো? বুঝেছি। আচ্ছা যাও, আমি যাওয়ার চেষ্টা করব। যদি মিমের জন্য ভালো কিছু গিফট হিসেবে কিনতে পারি তাহলে। দেখো, তোমার যদি তোমার শালিকাকে গিফট দিতে মন চায় তাহলে টাকা লাগলে আমার থেকে নাও, তবু তুমি আসো। তোমার হবু শ্বশুরের কিন্তু আবার টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে যান, যদি লাগে তাহলে নেব। এখন বাই শোনা। রাসেল কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনে মনে হাসে আর ভাবতে থাকে, শ্বশুর, আমার কোম্পানিতে কাজ করি, টাকার কোনো অভাব নেই, তাহলে আমার কি করে অভাব থাকতে পারে বলুন? পাগলি একটা, বোঝো না। এভাবে কথাগুলো ভাবতে ভাবতে যাওয়ার সময় হয়ে যায় ওদের। রাসেল একটা সুন্দর পাঞ্জাবি ও একটা জিন্স প্যান্ট পরে। পাঞ্জাবিটা অনেক দামি, কিন্তু সবাই বলে ফুটপাত থেকে কেনা। রাসেল মিমের জন্য একটা দামি উপহার কেনে, যেটা রিফাতের কাছে আগেই দিয়ে দিয়েছে, কেননা রাসেল চায় না ওর সম্পর্কটা কেউ জানুক। রাসেল রাস্তায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর রিফাত রাসেলকে সাথে করে নিয়ে বিয়েবাড়িতে চলে আসে। সবাই খাবার দাবারের পর্ব শেষ করে। রাসেল রিফাতের পাশে বসে আছে, যেটা রাইসার চোখে পড়ে। রাইসা তো রাসেলের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, আর এদিকে বেচারা রাসেল কি আর কম নাকি, সেও রাইসার দিকেই তাকিয়ে আছে। রাইসাকে খুব সুন্দর লাগছে। একটা সাদার ভিতরে হালকা সোনালি কালারের পাথর ও সুতা দিয়ে কাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো স্টাইল করে বেঁধে খুলে রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, কেননা রাসেলের বারণ, বেশি লিপস্টিক দেওয়া যাবে না, যদি পেট খারাপ হয়। এইদিকে রিফাত সবাইকে আগেই বলে দিয়েছে রাসেল ওর বন্ধু, তবে রাসেল যে সেই বড়লোক বন্ধু সেটা বলেনি। রাইসা ওদের সামনে এসে, হাই দোলা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো? নিজের আপন মানুষটাকে চোখের সামনে দেখি কি আর ভালো না থেকে পারি? তা আপনার বন্ধুকে কি আমার সাথে একটু কথা বলতে সময় দিবেন? রাইসার এমন কথা শুনে রিফাত যেন হাসতে হাসতে শেষ। পরে রাসেল রাইসার সাথে ছাদে আসে। জানো, তোমাকে এই পাঞ্জাবিটাতে খুব সুন্দর লাগছে, তবে পাঞ্জাবিটা খুব নর্মাল মনে হচ্ছে। কাজের লোকেরা এর থেকে ভালো জিনিস কিভাবে পড়তে পারে বলতে পারো? তোমার বাবার টাকা আছে, আমার তো আর নেই, তাই না? রাসেলের কথা শুনে রাইসা বুঝতে পারে যে ওর কথা রাসেল একটু কষ্ট পেয়েছে, তাই রাসেলকে বলে, আরে জান, সোনার রাগ করো না, আমি এমনিই বললাম। তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। তোমাকে একদম পেতনির মতো লাগছে, খুবই বাজে দেখতে লাগছে। আমি তোমার মনের মতো হওয়ার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি বলছো আমাকে পেতনির মতো লাগছে? আরে কান্না করো না, তোমাকে এতটাই সুন্দর লাগছে যে তোমাকে দেখে আকাশের পরীরাও হিংসে যাবে। আমি তো তোমাকে রাগানোর জন্য বললাম। রাসেলের এমন কথা শুনে রাইসা ওর বুকে কিল ঘুষি দিতে থাকে। এইদিকে রিয়ার বর ছাদে এসে দেখতে পায় রাইসা একটা ছেলের সাথে একভাবে কথা বলছে। ঘটনাটা দেখেই তো রাফিনের মাথায় রক্ত উঠে যায়। একটা কথা বলে রাখা ভালো, রাফিন রাসেলকে চেনে না যে এটা রিয়ার ভাই। রাফিন ওদের কাছে এসে রাসেলের কলার ধরে। রাইসা, তোর সাহস কি করে হয় এরকম একটা কাজের লোকের সাথে এখানে ফষ্টি নষ্টি করার? ভাইয়া দেখো, আমি রাসেলকে ভালোবাসি, তাই আমি একটু কথা বলছি। আর ও রিফাত ভাইয়ের বন্ধু,
তার চেয়েও বড় কথা ও তোমার। কথাটা বলার আগেই রাসেল রাইসাকে ইশারায় মানা করে বলতে, আর এইদিকে রাফিন রাসেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস আমি বের করছি। এই তুই নিচে চল, কাজের লোক হয়ে প্রেম করো, তোমার প্রেম আমি ছুটাচ্ছি। রাইসা অনেকভাবে মানা করেছে, কিন্তু রাফিন কিছুই শুনছে না। রাসেলের কলার ধরে টানতে টানতে সবার সামনে নিচে নিয়ে আসে। সবাই রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেলের বাবা মা বোনেরাও অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, তুমি দেখেছো রাইসার রুচি কতটা নিচে নেমেছে? সামান্য একটা কাজের লোকের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি বলছো এসব? ঠিকই বলেছি। আর রিফাত, তোমার মন এতটা ছোট কেন? এর মতো ফকিরের সাথে বন্ধুত্ব করো। তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। ছি ছি রিফাত, ছি। রাফিন এইসব বলছে আর রাসেলের চোখ থেকে অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছে। রাইসার চোখও যেন পানির কোনো কমতি নেই, কেননা রাসেল তাকে আগেই বলেছে অসম্মান হওয়ার কথা, সেটাই হলো। এইদিকে রিফাত তো আর সহ্য করতে না পেরে বসা থেকে উঠে এসে, ভাইয়া, আপনি হয়তো টাকার ধনী, কিন্তু মনের দিক দিয়ে ধনী না। কারণ এই যে কাজের লোকটাকে দেখছেন, ও মনের ধনী, কেননা ও সবার কথা চিন্তা করেই পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। রিফাত, তুমি কি আবার এই কাজের লোকের জন্য পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি জানেন যাকে আপনি কাজের লোক বলে অপমান করেছেন সে কে? সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি আর মাথার ওপর থেকে ছাদ, এই দুটোই সরে যাবে। এইদিকে রিফাতের এমন কথা বলা দেখে রাসেল ওর কাছে এসে বলে, রিফাত প্লিজ এসব বলে বিয়েটা নষ্ট করিস না, তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। রাসেল, আমাকে বলতে দে। এদের বোঝা উচিত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে আর চাওয়ার জায়গা থাকে না। আর বিয়ে না হলে নাই হবে। মিমের মতো মেয়ে এই দেশে হাজারটা পাবো, কিন্তু তোর মতো এত সুন্দর মনের একটা ভালো বন্ধু আমি কোনোদিনও পাবো না। রিফাতের এমন কথা শুনে সবাই যেন অবাক, আর অবাক হবেই বা না কেন? হবু বউকে ছাড়বে তবুও বন্ধুকে নয়, এটাই প্রকৃত বন্ধুত্ব ভাই। রাফিন ভাইয়া, আপনি জানেন এই রাসেল আপনার কি হয়? সেটা একটা বার আপনাকে বউকে জিজ্ঞেস করে দেখুন। আরে আজও বেটা, আবার জানার কি আছে? আমি আমার অফিসে ওকে কাজ করতে দেখেছি, এখন রিয়াদের বাড়িতেও হয়তো কাজ করবে, স্বাভাবিক। রিফাত কিছু বলার আগেই পেছন থেকে রিয়া বলে ওঠে, যেটা শুনে রাফিন তো চুপ হয়ে যায়। না, রাসেল কোনো কাজের লোক না, উনি হলো আমার আপন ভাই। কি? এই তোমার ভাই তো একটাই আমাদের বলেছিল যে পুরোই অমানুষ। আমার ভাই অমানুষ, আর আপনি একটা ছেলেকে এভাবে অপমান করছেন, এটা কি অমানুষের কাজ না বলুন? আমার মা বাবা ভাইয়া রাসেলকে ভাইতে দেখতে পারতো না, তাই সবার কাছে পরিচয় গোপন করত। আর গোপন করবেই না কেন? কারণ রাসেল প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে এনেছে। বিনিময়ে সে পেয়েছে চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশ যাবার পর 3 বছর পরে আমি বিদেশে আসি। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময় দেখেছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহারও করেনি। আমরা একটু অসুস্থ হলেই বসে থেকেছি, আরও জ্বর গায়ে নিয়েও কাজ করেছে, শুধুমাত্র তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়েও আমাদের মতো প্রবাসীদের কাছে বলেছো সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর তোমাদের সেই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসী আলু ভর্তা আর পেঁয়াজ সাথে কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েও বাবা মায়ের কাছে হাসি মুখে বলেছি, মা বাবা আজকে মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেলাম, তবুও তোমার হাতের মতো স্বাদ পাইনি।
তারপরেও জীবনের অর্ধেকের বেশি সময় বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয়। রাসেলের মতো হাজারো প্রবাসীর জীবনে দাগ লেগে যায় এই বাড়ির কাজের লোক পরিচয়ে। রিফাতের এমন কথাগুলো শুনে উপস্থিত সবার চোখেই যেন পানি জমেছে। রাইসা বুঝি কেঁদেই দিবে, কেননা রাইসা কখনোই ভাবতে পারেনি রাসেলের জীবনে এতটা কষ্ট থাকতে পারে। আর ভাইয়া, আপনি কি যেন বললেন রাসেল ছোট লোক, গরিব আর কাজের ছেলে? আসলেও গরিব, কাজের ছেলে, তার জন্যই তো আমাকে এতটা দাম দিচ্ছে। আরে ভাই, আপনি যেই কোম্পানির সামান্য দেখাশোনার দায়িত্ব পেয়ে নিজেদের এত বড় মনে করি, সেখানে সেই কোম্পানির সিইওকেই এভাবে অপমান করতে পিছু পা হয় না। যেই ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারে টপ পজিশনে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ, চমৎকার। রিফাতের এমন কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। রাসেল এত বড় মাপের একজন মানুষ, আর সেটা কিনা কেউই জানতে পারেনি। রিফাতের কথা শুনে রাফিন বলল, কি বলছো এসব? সে তো জানতই না তাদের কোম্পানির সিইওর নাম রাসেল, তাকে কখনো দেখেওনি। কিন্তু মালিক তো অন্য কেউ, আর সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তারপর তার উত্তরে রিফাত বলল, আপনি ঠিকই ধরেছেন। ওই কোম্পানির মালিক ছিল বাইরের দেশের একজন, যার সাথে রাসেলের দেখা হয়। রাসেল তার অনেক পছন্দের মানুষ হওয়ায় বাংলাদেশের কোম্পানির সিইও পদের দায়িত্ব দিয়ে দেশে পাঠান। আমি তখন থেকে এই কোম্পানির হয়ে কাজ করি। পরে রাসেলের সাথে বন্ধুত্ব, আর সেই পথ ধরেই রাসেল আজকে এই পজিশনে উঠেছে। সেই লোকটা তার সব কিছু বিক্রি করে দেয় অন্য একজনের কাছে, আর রাসেল ধীরে ধীরে তার সব কিছু কিনে নেয়, আর সেই লোকেরও চিকিৎসার দায়িত্ব নেয়। আফসোস, লোকটিকে বাঁচাতে পারেনি, আর তাকেই ছোট লোক বলছেন? হ্যাঁ, এখন এই ছোট লোকটাকে কলম বের করলেই তো আপনার গরম শেষ। তাই বলি কি, মানুষকে মানুষ মনে করতে শিখুন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে যদি ধনী বানিয়েই আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনে সময় কাজের লোক পেতেন কোথায়? তাই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। রিফাতের কথা শেষ হলেই রাসেল চলে যেতে নেয়, আর এইদিকে রাইসা এসে রাসেলের হাত ধরে বলে, প্লিজ যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, আমি হয়তো এই বাড়ি থেকে যাচ্ছি, কিন্তু তোমার জীবন থেকে নয়, কারণ তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি, বুঝেছ? এত ভালো আমাকে কেন বাসো? যদি আমি এর মূল্য দিতে না পারি, তখন কি করবে? হাসালে আমাকে রাইসা, তুমি আমাকে হাসালে। আমি তো আমার জীবনের থেকেও পরিবারের সবাইকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তারা ঠিকই আমাকে দূরে সরে মেরেছে। আমি ভেঙে পড়িনি, কারণ আমি নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে জানি। আর তুমি চলে গেলেও ঠিক এমনভাবেই থাকতে পারবো, কেননা কবি বলেছেন, ভোগে নাই কোনো সুখ, ত্যাগেই যত সুখ লুকিয়ে থাকে। ওরে বাবা, আমার পাগলটা রে, আমাকে কত ভালোবাসে। এইভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, বুঝলে? কখনো ভালোবাসা কম হলে একেবারে মেরে নাক ফাটিয়ে দিব। আচ্ছা, দিও দিও, তোমার জন্য আমার মনে ভালোবাসার কখনো কমতি হবে না। আমার সোনা পাখি। রাইসার বেশি কিছু না বলে রাসেলের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়, কেননা এ তো সুখের কান্না, কোনো দুঃখের কান্না নয়। এদিকে রাসেলের বাবা মা ক্ষমা চাইতে আসলেই রাসেল সেখান থেকে চলে যায়। তাদের কোনো কথাই রাসেল শুনে না। সবাই বুঝতে পারে ওর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর এমনিতেই তো সবকিছুর ক্ষমা এত সহজে হয় না। বাবা মা, তোমরা কান্না করছো কেন? যাও না, রাশেদ ভাইয়ের কাছে যাও। তোমরা কোন মুখে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, শুনলে না রিফাত ভাইয়া কি বললো? ভাইয়া দিনের পর দিন না খেয়ে থেকেছে, অথচ কখনো ফোন করে জানতেও চাওনি সে খেয়েছে কিনা। বরং বলেছো বেশি বেশি টাকা দিতে। ভাইয়াকে আমাকে বড় করতে হবে। যেই ছেলে নিজের স্বপ্নগুলোকে বলিদান করে তোমাদের খুশি কিনে আনলো, তাকেই তোমরা ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমরা তো বাবা মার নামে কলঙ্ক। মারে, আমরা যে ভুল করেছি
সেটা হাজারবার বললেও শোধ হবে না। আমরা আমাদের করা ভুল বুঝতে পেরেছি। মা, তুই পারিস আমাদের রাসেলের থেকে ক্ষমা পাইয়ে দিতে? না, আমি কেন করতে যাব? সেই ভাইয়া একটু থাকার জায়গা চেয়েছিল, আর তোমরা তাকে দাওনি। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। আজকে কেন বলছো? হ্যাঁ, এইদিকে অনেক আগেই মিম আর রিফাতের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে রিয়া সবাইকে নিয়ে বাসায় চলে আসে। কারো মনে শান্তি নেই। রাসেলের মন ভালো নেই দেখে রাইসা জোর করে ওর বাড়িতে নিয়ে গিয়েছে, যেন সেবা পেয়ে একটু ভালো থাকতে পারে। এইদিকে সকালে রিয়া ওর মাকে ডাকতে গিয়ে রুমে ঢোকে। অমনি দেখে ওর মা অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে আছে। রিয়া তো একটা চিৎকার দেয়। মা! রিয়ার এমন জোরে চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই ওই রুম থেকেই চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, আমার এমনটা কিভাবে হলো? তুমি একটু আম্মার খেয়াল রাখবে না? জানোই আম্মা হাই প্রেশারের রুগী। আমি তো সবসময় মাকে চোখে চোখে রেখেছি। আমি একটু আগে মাকে ডাকতে রুমে এসেছি, দেখি মা ফ্লোরে পড়ে আছে। হয়েছে, এখন কান্নাকাটি না করে আম্মাকে তাড়াতাড়ি চলো, হাসপাতালে নিতে হবে। তারপর সবাই মিলে তাড়াতাড়ি রিয়ার আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। ওইদিকে রিয়া ওর ফোন দিয়ে রাইসাকে সবটা জানিয়ে দেয়, কেননা রাসেলের নাম্বার ওর কাছে নেই। রাসেলের মাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। এইদিকে ওই ওঠো, একটা খারাপ খবর আছে। রাসেল যেহেতু জেগেই ছিল তাই তাড়াতাড়ি উঠে বলে, কি হয়েছে? এইভাবে ডাকছো কেন শুনি? তাড়াতাড়ি আমাদের হাসপাতালে যেতে হবে। কি হয়েছে বলবে তো নাকি? আরে বাবা, তুমি হাসপাতালে গেলেই তো দেখতে পারবে, তাই না? তাহলে বারবার জিজ্ঞেস কেন করছো শুনি? রাসেল আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়, আর রাইসা একটু রেডি হয়ে বেরোতে নিলেই ওর মার সাথে আসে। ওর কিছু সময় পর তারা হাসপাতালে চলে আসে। রাসেল রিয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে বলে, রিয়া, তুই এখানে? আর কার কি হয়েছে? রিয়া রাসেলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিছুই বলতে পারছে না। রিয়ার চোখে পানি যেন রাসেলের শার্ট ভিজে যাচ্ছে। এই রাইসা, রিয়াকে বলো না কান্না না করতে। আমি যে ওর কান্না সহ্য করতে পারছি না। ভাইয়া, মা! মা? মার কি হয়েছে বল? ভাইয়া, আমি সকালে মাকে ডাকতে গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা বাড়িতে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তার এখনো কিছু বলেনি। রিয়ার কথা শুনে রাসেল যেন একদম ভেঙে পড়ে। রাইসা শক্ত করে রাসেলকে ধরে রাখে। ছেলে মানুষকে ধরে রাখা কি একটা মেয়ের পক্ষে এতটাই সহজ বলুন? সবাই রাসেলকে সান্ত্বনা দিতে থাকে, আর এদিকে রিয়ার কান্না তো থামছেই না। রাসেলের বাবা তো এক কোণায় দাঁড়িয়ে শুধু চোখের জলই মুছে যাচ্ছে। এইদিকে কিছু সময় পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলেই, ডাক্তার সাহেব, রোগীর এখন কি অবস্থা? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। এটা দেখে সবার মনে যেন আরো বেশি দুশ্চিন্তার বাসা বাঁধে। রাসেল আবারও বলে, এই ডাক্তার বলুন না, আবার মায়ের কি হয়েছে আর এখন কি অবস্থায় আছে? রাসেলের কান্না দেখে ডাক্তার আর চুপ করে থাকতে পারে না। পরে সবটাই বলে দেয় যে রোগী এখন সুস্থ, প্রেশার বেশি ও অতিরিক্ত চিন্তা করার জন্য এমনটা হয়েছিল। সবার মুখে যেন হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পর সবাই দেখা করতে যায়। রাসেলের মায়ের পাশে রাসেল আর রিয়া গিয়ে বসে। মিসেস ফরিদা চৌধুরীর চোখ থেকে অঝোরো ধারায় পানি পড়ছে। রাসেলের দিকে তাকিয়ে রাসেল ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা, মা কেঁদো না। তোমার কিছু হলে আমি কে নিয়ে থাকবো? কাকে মা বলে ডাকবো বলো? বাবারে, আমাকে ক্ষমা করে দে। তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। মা, কি বলছো এসব? সন্তানের কাছে কি বাবা মা ভুল করতে পারে বলো? আমি তোমাদের উপরে রাগ করিনি। এরই মাঝে মায়ের অসুস্থতার খবর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না রাসেল। মনের সাথে শত যুদ্ধ করে শেষমেশ চলে আসে হাসপাতালে তার মায়ের কাছে। যতই হোক, নারীর টান ছিন্ন করে কি আর দূরে থাকা যায় বলুন? সোজা তার মায়ের কাছে এসে অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে জিজ্ঞেস করে, মা, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ফরিদা কোনো কথা বলে না। এভাবেই মাকে চুপ থাকতে দেখে রাসেল ছুটে এসে তার মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে এবং পা জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে,
আমাকে ক্ষমা করে দাও মা, আমার অন্যায় হয়ে গেছে। তুমি, বাবা, ভাইয়া সবাই ফিরে চলো ও বাড়িতে। তোমাদের ছাড়া যে সব কিছু শূন্য লাগে মা, দয়া করে ফিরে চলো আর আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। ভাইয়ের এমন আকুতি মিনতি দেখে রাসেল তার মাকে অনুরোধ করে, আমু আর রাগ করে থাকো না। রাশেদ নিজেদের ভুল বুঝতে পেরেছে, ওকে তুমি ক্ষমা করে দাও মা। আমার ভাইয়ের চোখের জল যে আমার সহ্য হচ্ছে না, তুমি ওকে প্লিজ কাছে টেনে নাও। এরপর ফারিদা চৌধুরী রাসেল আর রিয়া আর রাশেদকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দেয়। রাশেদ তার বড় ভাই, ছোট বোন এবং তার বাবার কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেয়। এইদিকে ফারিদা চৌধুরী রাইসাকে এক ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার রাইসা মামুনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। না, যাব না। কিন্তু কেন আসবি না শুনি? আপনি আপনার ছেলে মেয়েকে একাই আদর করছেন, আমাকে ফাঁকে দাঁড়িয়ে রেখে। এতে আমার ভাগে আদর কম পড়ে গেল না? রাইসার এমন কথা শুনে সবাই যেন এত কষ্টের মাঝেও হাসতে হাসতে শেষ। এইদিকে রিফাতও খবর পেয়ে মিমকে সাথে নিয়ে এসেছে। হায় রে মেয়ে আমার, কয় কি ওই পাগলি, বাবা মায়ের আদর ভালোবাসা সন্তানের জন্য কি কখনো কম হয় নাকি? হুম, একটুও না। তবে আজকে থেকে ওরা বাদ, আমি বেশি আদর নেব। ওরা ছোট থেকে আদর নিয়ে নিয়ে আদর কমিয়ে দিয়েছে। রাইসার এমন বাচ্চামোর কথা শুনে সবাই শুধু মিটমিট করে হাসছে। এদিকে রাইসার মায়ের চোখের পানি, কেননা মেয়ে এত সুন্দর একটা পরিবারের বউ হতে চলেছে ভেবে। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। সবাই মিলে আবার তাদের নিজেদের বাড়িতে ফিরে আসে। এরপর রাশেদ ওর সব সম্পত্তি সমান সমান ভাবে ভাগ করে রাসেলকে বুঝিয়ে দেয়। এখন আর রাসেলের পরিবারে খুশির কোনো অভাব নেই, আছে শুধু একটাই অভাব, সেটা হলো রাইসাকে বউ হিসেবে দেখার স্বাদ। তাই সবাই মিলে রাইসা আর রাসেলের বিয়ে ধুমধাম করে দেয়। রাইসা বাসর ঘরে ইয়াব বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, আর রাসেল বাইরে থেকে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে নরম সুরে বলে, কি গরম হয় না বাকি? চুপ, তুই তো কোনো কথাই কবি না। রাইসার এমন রেগে থাকার কারণ হলো রাসেল লেট করে ঘরে এসেছে। রাসেল একটা ফাজলামি করার জন্য শ্বশুরকে ডাকে, কেননা রাইসা ওর বাবাকে অনেক ভয় পায়। কই গো শ্বশুর আব্বা, দেখেছেন আপনার মেয়ে আমার সাথে কেমন রাগ দেখাচ্ছে? আমি ছোট্ট একটা ভোলা। এই তুমি আব্বুকে ডাকছো কেন? মনে হচ্ছে আমাকে মার খাইয়েই ছাড়বে। আসো। কি করব? তুমি আমাকে তাকিয়ে আছো, আমার বুঝি ভয় করে না? তোমার বোন আর বোনের জামাই তো দেরি করলো। ওরা তো দেরি করবেই, কারণ ওদের ম্যাচ খেলা তো শেষ। এখন ওরা কি চাইবে আমরা যেন ভালোভাবে খেলতে পারি? ফাজিল একটা, কিছুই বোঝে না। রাসেল রাইসার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আদরে সুরে বলে, কিছুই বোঝার দরকার নেই আমার, আমি শুধু এটা বুঝলেই হলো। রাইসা আর কিছু বলে না। আস্তে আস্তে ওরা হারিয়ে যায় সুখের এক অচেনা রাজ্যে। ওরা মন ভরে সুখ পেতে থাকুক, আমরা বরং যাই গে। কেমন জানি না এই গল্পটা কেমন হয়েছে, আশা করি ভালোই লেগেছে সবার। সবাইকে একটা কথা বলতে চাই, প্রবাসীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কেননা তারা আত্মীয় স্বজন ছেড়ে একা বছরের পর বছর বাইরে পড়ে থাকে, পরিবারের সবার মুখে এক চিলতে হাসির রেখা ফোটানোর জন্য। যাই হোক, আজকের মতন এইটুকু। পুরো গল্প শোনার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।